ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস অফ আইলার্নিং ইউটিউব চ্যানেল। তোমরা জানো যে যে ক্লাসটা আমাদের চলছিল সেটা হচ্ছে আমি বলেইছিলাম যেহেতু সোজা চ্যাপ্টার, তাই আমি শুধু মেন জায়গাগুলো বলে বলে যাবো, বাকিগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে, কারণ এটা এরকমই একটা চ্যাপ্টার যেটা একবার পড়ে নিলেই মনে থাকে। তো আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম আমাদের পোলট্রি বার্ড পর্যন্ত, অ্যানিম্যাল হাজব্যান্ডারি বা পশুপালনের মধ্যে পোলট্রি বার্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আমরা চ্যাপ্টারটাকে দিয়ে কমপ্লিট করবো। ইনফ্যাক্ট যে জায়গাগুলো আজকে পড়বো আমাদের হচ্ছে পশুপালনের মধ্যে আছে তোমার ডেয়ারি, তার সঙ্গে আর আছে হচ্ছে তোমার মৌমাছি চাষ, এবং তার সঙ্গে আমরা মাছ চাষ। এই তিনটে বিষয় আমাদের বাকি রয়েছে এই জায়গাটায়। আমরা বিষয়গুলো ছোটো ছোটো করে একটু যদি উপস্থাপন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এবং তোমাদের ক্ষেত্রেও সেটা সুবিধা হবে। তো চলো আমরা একদম প্রথম থেকেই শুরু করি। ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট। ডেয়ারি বলতে আমরা সবাই জানি মোটামুটি যে দুধ বা দুগ্ধজাত দ্রব্য যেখানে তৈরি করা হয় সেটাকে আমরা ডেয়ারি বলে থাকি। তো ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট কি না, ফার্ম হচ্ছে যেখানে তোমার দুগ্ধ উৎপাদনকারী প্রাণীদের তোমার চাষ করা হয়, সেটাকেই বলা হচ্ছে কি তোমার ফার্ম। এবার ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট বলতে ইন দ্য মিন অফ ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট, সেটা যদি আমি বলি তোমার সেটা হচ্ছে যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভিন্ন গবাদি পশু, যেমন সেটা হতে পারে মোষ হতে পারে বা মহিষ যেটাকে বলে থাকি আমরা, ভেড়া হতে পারে বা গরু হতে পারে, ছাগল হতে পারে। তাহলে এই সমস্ত প্রাণীদের বা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রাণী যাদের থেকে আমরা শ্রম পেতে পারি, মানে ভার বহন করতে পারে এরকম প্রাণী, তারপর হচ্ছে যাদের থেকে মাংস পেতে পারি, যাদের থেকে দুধ পেতে পারি বা বিভিন্ন অন্যান্য উপজাত দ্রব্য আমরা পেতে পারি, পশম পেতে পারি। তাহলে এই সব প্রাণীদের যখন তুমি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যাদের চাষ করবে, তাদের নিয়ে পর্যালোচনা করবে এবং তাদের তোমার রক্ষণাবেক্ষণ বা তাদের কোনো রোগ হলে সেগুলোকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে, তখন সেটাকে বলবো আমরা কি ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট। সংজ্ঞাটা তোমরা বই থেকে করে নিও, এটা আমি আর লিখলাম না, তাহলে সংজ্ঞাটা আমি জাস্ট মুখে বলবো। এবার ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্টে কোন কোন প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় বা কোন কোন প্রাণীদের চাষ করা হয় সেটা যদি একটু লিখে দিই। সেটা হচ্ছে দেখো কোন কোন প্রাণী থাকে ডেয়ারিতে। একটা হচ্ছে তোমার কি হতে পারে, গরু, গরু হতে পারে। আচ্ছা, আর কি হবে, ছাগল, ছাগল হবে। আর কি হবে, ভেড়া। হ্যাঁ, আর একটা হচ্ছে মহিষ বা যেটাকে আমরা সহজে মোষ বলে থাকি। ঠিক আছে, এই সমস্ত প্রাণীদের চাষ করাটাকে বলা হচ্ছে কি ডেয়ারি। এগুলো হচ্ছে তোমার তোমার গবাদি পশু, এগুলো আমরা গবাদি পশু হিসেবে ব্যবহার করি এবং এগুলোই হচ্ছে ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট। এতেই করা হবে, কারণ কিছু থেকে আমরা দুধ পেতে পারি, হ্যাঁ, পশম পেতে পারি, মাংস পেতে পারি, ভার বহন করার কাজে ব্যবহার করা হয় বা কোনো কিছু মালপত্র বহন কাজে ব্যবহার করা হয়, সেগুলোই হচ্ছে তোমার কি তোমার গবাদি পশু। এবার এই গবাদি পশুগুলোর থেকে প্রথমে আমরা দেখবো কি না, তোমার ডেফিনেশনটা বা সংজ্ঞাটা বই থেকে পড়ো। তাহলে সংজ্ঞাটা আমরা বই থেকে পড়বো। সংজ্ঞা, গবাদি পশুগুলোর নাম লিখলাম আমি। এবার আমরা যেটায় আসবো সে বিষয়টা হচ্ছে তোমার যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা প্রথমে গরুতে চলে আসবো। ঠিক আছে, গরুতে চলে আসবো। আচ্ছা, তার আগে আমরা যদি গরুতে আসার আগে তোমার এতে দেখি গরুর কেন আমরা ব্যবহার করে থাকবো না। গরু যদি আমরা বলি তাহলে প্রথমে আমরা কাউ বা গরুটায় আসছি, এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে বলবো আগে, তারপরে এক এক করে যাব। তাহলে গরুতে যদি আমরা দেখি, গরু গরু আমরা কেন চাষ করব না, এক নম্বর হচ্ছে কি তোমার দুধ এবং দুগ্ধজাত দ্রব্য তৈরি করার জন্য, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট কি বলতে পারি, দু নম্বর পয়েন্ট বলতে পারি তোমার ভার বহন করার জন্য, যেটা বলদ হয়, ঠিক আছে, মেল কাউ যেটা হয় তাদের ক্ষেত্রে ভার বহন করার কাজে ব্যবহার করা হয়। আগেকার দিনে জমিতে লাঙল দেওয়ার কাজে ব্যবহার করা হতো, যদিও এটা প্রিমিটিভ একটা কনসেপ্ট। এরপরে চলে আসো তোমরা, গরু থেকে আমরা মাংস পেতে পারি। আর কি পেতে পারি না, গরুর থেকে তোমার সিং, সিং থেকে বা সিং থেকে বিভিন্ন উপজাত দ্রব্য তৈরি করা হতে পারে। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলোর জন্য আমরা কি করছি, গরুকে ব্যবহার করছি বা গরুকে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা নির্বাচন করছি এবং গবাদি পশু হিসাবে তোমার পালন করা হয়। তো এবার দেখো আমরা যেখানটায় আসবো সেটা হচ্ছে যে ভারতে গরুর বিভিন্ন ব্রিড আছে। তাহলে সেই ব্রিডগুলো যদি আমরা একটু দেখে নিই, ভারতে গরুর ব্রিড কি কি আছে না, গরু মাংস তৈরি করতে পারে, দুধ তৈরি করতে পারে, ভার বহন করতে পারে, তার উপর ডিপেন্ড করে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে এক নম্বর হচ্ছে যেটা চলে আসে সেটা হচ্ছে তোমার কি ডেয়ারি ব্রিড। ঠিক আছে, ডেয়ারি ব্রিড এক নম্বর হচ্ছে তোমার গরুর যে ব্রিডগুলো বলছি, এক নম্বর হচ্ছে ডেয়ারি ব্রিড। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো ডেয়ারি ব্রিড কেন বলা হচ্ছে।
না, ডেয়ারি ব্রিড মানে এখান থেকে শুধুমাত্র কি পাবো, দুধ বা দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করার জন্য। তাহলে এই সমস্ত ব্রিডগুলোকে বলা হচ্ছে ডেয়ারি ব্রিড। এবার ডেয়ারি ব্রিড, আগে যদি আমরা ব্রিডগুলোর নামগুলো পড়বো, আচ্ছা তার আগে আমরা এগুলো কি এখান থেকে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়, দুধ পাওয়া যাচ্ছে। মোটামুটি প্রায় প্রজনন ঋতুতে 1600 কেজি দুধ পাওয়া যায়। ওকে, 1600 কেজি, একটা প্রজনন ঋতুতে প্রায় 1600 কেজি দুধ। এবং এর হচ্ছে গির, উদাহরণে চলে আসি গির, শাহিওয়াল, শাহিওয়াল, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার ডেয়ারি ব্রিড, শুধুমাত্র দুধের জন্য। 2 নম্বর হচ্ছে ভারবাহী ব্রিড, মানে এরা মালপত্র বহন করতে পারে। ঠিক আছে, তাহলে দুধ কম দেয়, মাংস ভার বহন করে বা কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে তোমার কি না ভারবাহী ব্রিড। 2 নম্বর হচ্ছে ভারবাহী, ভারবাহী ব্রিড। এরা কি, এরা দুধ কম দেয় কিন্তু ভার বহন করে, তাহলে ভার বহন করে, ভার বহন, মাংস উৎপাদন, মাংস এগুলো দেবে। তাহলে এদের মোটামুটি এরা দুধ কম দিলেও একদম যে দুধ দেয় না সেরকমটা নয়, মোটামুটি একটা প্রজনন ঋতুতে এরা প্রায় 500 কেজি দুধ দেয়। তাহলে এদের দুধ দেওয়ার ক্ষমতাটা কম, তবে মোটামুটি 500 কেজি দুধ তুমি পাবে একটা প্রজনন ঋতুতে। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি, এইগুলো হচ্ছে তোমার ভারবাহী তোমার গরুর ব্রিড। এবং এদের যদি তোমার উদাহরণ দেখো, তাহলে বা কে কে হতে পারে বা এদের নাম কি না, কয়েকটা নাম বলি, হালদিকার, নাগরি ইত্যাদি। হালদিকার, তাহলে একটা এক্সাম্পল কি বলি, হালদিকার, হালদিকার, নাগরি, নাগরি, এই সমস্ত। তাহলে এগুলো হচ্ছে কি ভার বহন করে, বা চাষবাসের ক্ষেত্রে যেটা বলছিলাম, চাষবাসের ক্ষেত্রে বা কোনো কিছু মালপত্র নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতে পারে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর ব্রিড হচ্ছে ডুয়াল ব্রিড। তাহলে ডুয়াল ব্রিড কি করে না, তোমার ভার বহনও করবে, তার সাথে সাথে দুধ উৎপাদনও করবে। ওকে, তাহলে ভার বহনও করবে, দুধ উৎপাদনও করবে, তাদের বলা হচ্ছে কি তোমার ডুয়াল ব্রিড। দুটোই কাজ করতে পারে, ডুয়াল মানে দুই, ডুয়াল ব্রিড, ডুয়াল ব্রিড। তাহলে এরা ভার বহন, তাহলে ভার বহন প্লাস দুধ উৎপাদন। ঠিক আছে, দুধ উৎপাদন বা দুগ্ধ উৎপাদন, তাহলে দুটো কাজই করছে, এদের ডুয়াল ব্রিড বলা হচ্ছে। এক্সাম্পল এসো হরিয়ানা। ঠিক আছে, এদের এক্সাম্পল হচ্ছে হরিয়ানা, তারপর হচ্ছে তোমার ফনপ্লেট, ফানপ্লেট ইত্যাদি। হরিয়ানা, হরিয়ানা, ফানপ্লেট, এগুলো এক্সেট্রা। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি গরুর ব্রিড, ডিফারেন্ট টাইপস অফ ব্রিডস, এগুলো দেখলাম। এরপরে আমরা চলে আসবো গরুর বিদেশি ব্রিড, কয়েকটা আছে। ঠিক আছে, কয়েকটা বিদেশি ব্রিডের খালি নাম লিখবো, বিদেশি ব্রিড, বিদেশি ব্রিড, বিদেশি ব্রিড কি কি আছে শুধু নামগুলো পড়ে রাখি আমরা। বিদেশি ব্রিডের মধ্যে আছে যেটা, সেটা হচ্ছে তোমার জার্সি, তারপর হচ্ছে হোলস্টাইন, জার্সি হোলস্টাইন, জার্সি হোলস্টাইন, এইগুলো হচ্ছে তোমার কি বিদেশি ব্রিড। ঠিক আছে, হোলস্টাইন, জার্সি, এগুলো হচ্ছে তোমার বিদেশি। তাহলে গরু মোটামুটি হয়ে গেল। এবার আমরা চলে আসবো, এবার আমরা গরু যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো তোমরা বই থেকে একটু দেখো, বাকিগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, আমি আবারও বলছি। এবার আমরা চলে আসবো কোথায় না, এবার আমরা আসবো হচ্ছে তোমার মহিষে। ঠিক আছে, তাহলে মোষের ক্ষেত্রে বা মহিষের ক্ষেত্রে কে কে আসছে সেগুলো আমরা একটু দেখে নেবো। এটা গেল আমাদের গরু, এবার আসছি আমরা মোষ, মোষ বা মহিষ। ঠিক আছে, তাহলে মহিষের ক্ষেত্রে কি আছে না, মহিষের হচ্ছে তোমার এগুলো তোমার আছে বিভিন্ন ধরনের তোমার ব্রিড এদের পাওয়া যায় মোষের ক্ষেত্রে। মোষেরও প্রতিপালনের উদ্দেশ্যটা কিন্তু একই, কারণ মোষের বাঘ এর ক্ষেত্রে যেটা হয় তোমার গরুর ক্ষেত্রে যেটা হয় ব্রিডগুলো, তেমনি মোষের ক্ষেত্রেও একইভাবে ব্রিডগুলো কিন্তু ভার বহন করা, দুধ উৎপাদন করা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এবার এদের যদি বলি কয়েকটা মোষের ব্রিডের নাম, সেটা হচ্ছে ভাদাবড়ি, ভাদাবড়ি, কয়েকটা মোষের ব্রিডে এসো। 1 নম্বর হচ্ছে তোমার ভাদাবড়ি, ভাদাবড়ি, একা দয়কা বড় হয়েছে, কোথায় পাওয়া যায়, ভাদাবড়ি পাওয়া যাচ্ছে বিহার, আচ্ছা উত্তরপ্রদেশ, ইউপি, এই সমস্ত জায়গায় পাওয়া যায়, বিহার, উত্তরপ্রদেশ, ওকে, মধ্যপ্রদেশ, এমপি, এই সমস্ত জায়গায় পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ব্রিড। 2 নম্বর ব্রিড সেটা হচ্ছে 1 নম্বর ব্রিড। এবার হচ্ছে 2 নম্বর ব্রিড। 2 নম্বর ব্রিডের ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, 2 নম্বর ব্রিড হচ্ছে মুরা, মুরা, মুরা কোথায় পাওয়া যায়, হরিয়ানা, হরিয়ানা, পাঞ্জাব, ঠিক আছে, পাঞ্জাব, আচ্ছা
হরিয়ানা পাওয়া যায়, পাঞ্জাবে পাওয়া যায়, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ ইউপি। আচ্ছা 3 নম্বর ব্রিডে চলে এসো। 3 নম্বর ব্রিড যেটা আছে সেটা হচ্ছে তোমার কি না নাগপুরি, ঠিক আছে, নাগপুরি, নাগপুরি। এটা মেনলি পাওয়া যায় সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ঠিক আছে, সাউথ ইন্ডিয়া। এছাড়াও তোমার পাচ্ছ কোথায় তুমি না, এটাকে আরো তুমি পাবে মধ্য ভারতে পাবে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার মুরা গেল সুরতি, সুরতি 4 নম্বর চলে এসো সুরতি, এটা হচ্ছে গুজরাট, গুজরাট। আচ্ছা আর কোথায় পাবে, গুজরাট ছাড়াও তুমি এটাকে পাবে হচ্ছে রাজস্থান, 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 এই সমস্ত জায়গায় এই সমস্ত ব্রিডগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি না, এইগুলো হচ্ছে তোমার মোষের বা মহিষের ব্রিড। ওকে, এবার চলে এসো অ্যানিম্যাল ব্রিডিং। ছাগলের ব্রিডের ক্ষেত্রে আমরা যাচ্ছি না, এবার চলে এসো অ্যানিম্যাল ব্রিডিং, ঠিক আছে, বা প্রাণীদের ব্রিডিং কেন করানো হয় সেই জায়গাটা বা কিভাবে করানো হয় সেটা একটুখানি খালি বলবো, কেন ব্রিড করাচ্ছি, কি ধরো কেন, কি উদ্দেশ্য আছে, তাহলে প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে। তো অ্যানিম্যাল ব্রিডিং কেন করানো হয় সেটা হচ্ছে, দেখো আমরা ব্রিডিং অনেক ক্ষেত্রেই করিয়ে থাকি, তাহলে আমাদের এখানের ক্ষেত্রে আমরা আসছি কি অ্যানিম্যাল ব্রিডিং, অ্যানিম্যাল ব্রিডিং, অ্যানিম্যাল ব্রিডিং বা প্রাণী প্রজনন। তাহলে আমাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, তাহলে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কোনো একটা জীবের মধ্যে কি করা হয় বা উন্নত প্রজাতি বা উন্নত গুণসম্পন্ন জীব তৈরি করার জন্য অ্যানিম্যাল ব্রিডিং করানো হয়। এবার অ্যানিম্যাল ব্রিডিং করানোর কারণ হচ্ছে বা প্রজননের উদ্দেশ্যগুলো কয়েকটা হচ্ছে, দেখো উৎপাদন এবং গুণমান বৃদ্ধি। আমি পরপর পয়েন্টগুলো খালি লিখছি। 1 নম্বর হচ্ছে উৎপাদন, উৎপাদন এবং গুণমান বৃদ্ধি করার জন্য, গুণমান বৃদ্ধি করার জন্য। তাহলে খাদ্যের উৎপাদনটা বাড়াবো বা অ্যানিম্যালদের থেকে যেগুলো আমরা পাচ্ছি সেটা মাংস হতে পারে, দুধ হতে পারে বা যা হতে পারে, সেটা হচ্ছে উৎপাদনটা বাড়াবো এবং তার কোয়ালিটি, তাহলে কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটি দুটোকে বৃদ্ধি করার জন্য। আচ্ছা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের জন্য, তাহলে কোনো একটা জীবের বৃদ্ধির হারটাকে নিয়ন্ত্রণ কম বা বেশি করানোর জন্য, তাহলে বৃদ্ধির হার নিয়ন্ত্রণের জন্য, হার নিয়ন্ত্রণ, বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করার জন্য। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট এসো। 3 নম্বর পয়েন্ট বলছে রোগ প্রতিরোধ, তাই তো, রোগ প্রতিরোধ করার জন্য, রোগ প্রতিরোধ করার জন্য, রোগ প্রতিরোধের জন্য, প্রতিরোধে, তাহলে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে মোটামুটি দেখো অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে প্রথম আমাদের যে আজকের টপিকের প্রথম বা যে ক্লাসের প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট, মোটামুটি এই জায়গায় কমপ্লিট হলো। এবার এখান থেকে প্রজনন যদি ঘটানো হয়, প্রজনন আবার 2 প্রকার হতে পারে। তাহলে এদের প্রজনন, তাহলে অ্যানিম্যাল ব্রিডিং এর উদ্দেশ্য বললাম, অ্যানিম্যাল ব্রিডিং পদ্ধতি বা প্রসেসটাকে যদি আমরা দেখি, তাহলে অ্যানিম্যাল ব্রিডিং 2 ভাবে হতে পারে প্রসেস, একটা হচ্ছে অন্তঃপ্রজাতি আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতি, ঠিক আছে। একটা হচ্ছে ইন ব্রিডিং আর একটা হচ্ছে আউট ব্রিডিং, ঠিক আছে। ইন ব্রিডিং, ইন ব্রিডিং, আর একটা হচ্ছে কি আউট ব্রিডিং, আউট, BREEDING, আউট ব্রিডিং। তাহলে ইন ব্রিডিং মানে এবং আউট ব্রিডিং মানেটা একটু বলে দিই। ইন ব্রিডিং মানে একই তোমার কি হবে, একই প্রজাতিদের মধ্যে একই ব্রিডের অন্তর্গত প্রাণীদের মধ্যে প্রজনন ঘটানো। তাহলে একই ব্রিডের অন্তর্গত হলে ইন ব্রিডিং, ইন দেয়ার সেম ব্রিড, তাহলে একই ব্রিডের মধ্যে, একই ব্রিড, একই ব্রিডের মধ্যে 4 থেকে 6টা জেনারেশন ধরে প্রজনন ঘটানো হবে। তাহলে একই ব্রিডের অপত্যদের মধ্যে বা একই ব্রিডের প্রাণীদের মধ্যে তোমার 4 থেকে 6টা জেনারেশন পরীক্ষা করার প্রজনন ঘটানো হয়, তখন তাকে বলা হচ্ছে ইনব্রিডিং। আর আউটব্রিডিং কি না, আউটব্রিডিং হচ্ছে নিকট সম্পর্কযুক্ত একই বা ভিন্ন ব্রিড, একই ব্রিড হতে পারে, একই তবে মেনলি একই অথবা ভিন্ন ব্রিডের, ভিন্ন ব্রিডের মধ্যে হতে পারে, তবে নিকট সম্পর্কযুক্ত হতে হবে। তাহলে নিকট সম্পর্ক থাকতে হবে, মানে তাদের মধ্যে যেন একটা মিল থাকে। নিকট সম্পর্কযুক্ত জীবের মধ্যে যদি প্রজনন ঘটানো হয় তখন তাকে বলা হচ্ছে আউটব্রিডিং। তাহলে মোটামুটি দেখো এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই জায়গায় ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট আমরা যেটা দেখছিলাম, ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট আমরা কমপ্লিট করলাম। আমরা এরপরে চলে যাব, সেটা হচ্ছে তোমার এপিকালচার বা মৌমাছি চাষে। এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে এপিকালচার বা মৌমাছি চাষ, এবং এর সম্পর্কে তোমাদের বেসিক কনসেপ্ট তোমাদের আছে বা তোমরা অনেকেই জানো। মৌমাছিকে মৌমাছিকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছি চাষ করাকে বলা হয় এপিকালচার। এপিকালচার কি না, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছি চাষ করাকে বলা হচ্ছে এপিকালচার। মৌমাছি যে জায়গায় থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে কি তোমার এপিয়ারি। তাহলে মৌমাছি চাষ করাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছি চাষ করব, তাদের পরিচর্যা করব, লালন পালন করব, তাদের কোনো রোগ হলে সেটা প্রতিরোধ করব, ঠিক আছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে বলা হচ্ছে কি তোমার এপিকালচার।
এবং এপিকালচার ছাড়াও এবং যেগুলো তোমার এপিকালচার বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার পিসিকালচার আছে, ঠিক আছে, সেরিকালচার আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, একটু আমাদের সিলেবাসের মধ্যেই আছে। তাহলে প্রথম আমাদের যেটা আসছে সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছি চাষ। এবং মৌমাছি যেখানে থাকে সেই বাসস্থানটাকে বা মৌচাকটাকে বলা হয় এপিআরই। এপিআরই তাহলে কি মৌমাছি বা মৌচাক, এক কথা হচ্ছে যেটাই মৌচাক সেটাই হচ্ছে তোমার কি এপিআরই। এবার মৌমাছি কত ধরনের হয় না, মৌমাছি হচ্ছে তোমার 3 ধরনের হয়। একটা হচ্ছে তোমার মেল পুরুষ মৌমাছি, পুরুষ 2 নম্বর হচ্ছে কি তোমার রানী, আর 3 নম্বর হচ্ছে তোমার শ্রমিক বা ওয়ার্কার, শ্রমিক। এবার কি না, রানী মৌমাছি হচ্ছে ফিমেল, কিন্তু এটা হচ্ছে ফার্টাইল। আচ্ছা, শ্রমিক মৌমাছিও ফিমেল, কিন্তু সেটা হচ্ছে কি স্টেরাইল বা বন্ধা, স্টেরাইল। ঠিক আছে, তাহলে রানী মৌমাছি জননে সক্ষম, শ্রমিক মৌমাছি জননে অক্ষম, কিন্তু দুজনেই ফিমেল। এটা হচ্ছে তোমার মেল, এটা কি বলা হয় পার্থেনোজেনেসিস। তাহলে এটা হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়। এরাও তোমার ফার্টাইল, এরাও হচ্ছে ফার্টাইল, কিন্তু এখান থেকে একটা কোশ্চেন পড়ে, এটা হচ্ছে পার্থেনোজেনেসিসের উদাহরণ। অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়, তাহলে পুরুষ মৌমাছি তোমার জেনেসিসের উদাহরণ, কারণ এগুলো অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি তৈরি হয়। ঠিক আছে, তাহলে 3 ধরনের মৌমাছি, পুরুষ মৌমাছি, রানী মৌমাছি হচ্ছে সবথেকে আকারে বড়, পুরুষ মৌমাছি হচ্ছে আকারে ছোট, ঠিক আছে, এবং মোটা সোটা হয় এবং একটু কালচে কালারের হয়। আর শ্রমিক মৌমাছি তোমার কি হয়, ছোটখাটো হয়, সেটা দেখলেই বোঝা যায়। তাহলে একটা এতে 3 থেকে 4টি রানী মৌমাছি থাকতে পারে মৌচাকে, পুরুষ মৌমাছি একাধিক থাকতে পারে, ঠিক আছে, প্রায় 100টির উপরে থাকতে পারে, আর শ্রমিক মৌমাছি থাকবে 25 থেকে 30,000। তাহলে টোটাল এই হচ্ছে তোমার কি, রানী এবং পুরুষ। এবার যদি আমরা টাইপস দেখি মৌমাছি কত ধরনের হয়, ঠিক আছে, তাহলে মৌমাছি যদি কত ধরনের হয় তোমার সেটা আমরা দেখি, মোটামুটি 4 ধরনের হয়, 4 টাইপস। তাহলে 4 ধরনের হয় এবং মৌমাছির 4টে টাইপস হচ্ছে কি এপিস ইন্ডিকা, আচ্ছা, এপিস ডরসাটা, আচ্ছা, এপিস মেলিফেরা, আর একটা হচ্ছে এপিস ফ্লোরিয়া। তাহলে এই হচ্ছে 4টে টাইপ, এপিস ইন্ডিকা, এপিস ডরসাটা, এপিস মেলিফেরা এবং এপিস ফ্লোরিয়া। এপিস ইন্ডিকাকে বলা হয় ভারতীয় মৌমাছি। এটা হচ্ছে এপিস ইন্ডিকা হচ্ছে ভারতীয় মৌমাছি বিজ্ঞানসম্মত নাম, ভারতীয় মৌমাছি। আচ্ছা, এপিস তারপরে আছে হচ্ছে তোমার ডরসাটা হচ্ছে তোমার রক মৌমাছি, এটাকে বলা হয় রক মৌমাছি। আচ্ছা, এপিস মেলিফেরা আছে, এপিস মেলিফেরা হচ্ছে তোমার ইউরোপীয় বা ইতালীয় মৌমাছি বলা হয়, ইউরোপীয় বা ইতালীয় মৌমাছি, ইউরোপীয় অথবা ইতালীয় মৌমাছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে খুদে মৌমাছি, মানে ছোট আকারের আর কি, ক্ষুদে মৌমাছি। তাহলে এই হচ্ছে টোটাল এপিআরই বা তোমার মৌমাছির টাইপস, মানে কত ধরনের মৌমাছি হয় সেই টাইপসগুলো দেখো প্রত্যেকটা বলা হবে। এবার আমরা ছোট ছোট বিষয়গুলো আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে মৌমাছির জীবনচক্র। তাহলে মৌমাছির জীবনচক্রে কটা দশা দেখতে পাওয়া যায় না, মোটামুটি 4টে দশা দেখতে পাওয়া যায়, ঠিক আছে, ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ। তাহলে জীবনচক্র লাইফ সাইকেলে কটা স্টেজ পাবে না, 4টে লাইফ সাইকেল। সেটা হচ্ছে ডিম ফুটে কি হবে লার্ভা ফুটে হবে পিউপা ফুটে হবে কি পূর্ণাঙ্গ, আবার পূর্ণাঙ্গ থেকে কি তৈরি হবে ডিম। তাহলে এইভাবে মৌমাছির জীবন চক্রটা পরিবর্তিত হয়। তাহলে এটা গেল মৌমাছির লাইফ সাইকেল। এবার চলে এসো যে লাইফ সাইকেল যেহেতু হয়ে গেল, এবার আসবো তোমার মৌমাছির কিছু খাবার, যেটা হচ্ছে বি ব্রেড এবং রয়্যাল জেলি। ঠিক আছে, বি ব্রেড কি না, বি ব্রেড মৌমাছির খাদ্যের মধ্যে আসি, বি ব্রেড মৌমাছির রুটি বলা হয় বি ব্রেড। আর একটা হচ্ছে রাজকীয় জেলি বা রয়্যাল জেলি, ঠিক আছে, এই দুটো বিষয় একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে বি মানে হচ্ছে মৌমাছি, ব্রেড মানে হচ্ছে রুটি। মৌমাছির রুটি বলা হয় না
যখন একটা বাচ্চা জন্মায় বা মৌমাছি যখন স্ত্রী মৌমাছি যখন বাচ্চা প্রসব করে, সেই বাচ্চাদের প্রথমে সমস্ত লার্ভাগুলো বা ডিম ফুটে যে লার্ভা তৈরি হয়, লার্ভাদের মধু এবং পরাগরেণু, মধু প্লাস পরাগরেণু মিশ্রিত একটা খাবার দেওয়া হয়। মধু প্লাস পরাগরেণু মিশ্রিত একটা খাবার দেওয়া হয়, যেটা সকল মৌমাছিদেরই খাওয়ানো হয়। সকল মৌমাছি সকলকেই খাওয়ানো হবে। তখন সেটাকে বলা হচ্ছে কি বি ব্রেড। তাহলে প্রথম দিকে সবাইকে ব্রি ব্রেড খাওয়ানো হয়, কিন্তু কিছুদিন পর তারা কয়েকটি মৌমাছিকে, শ্রমিক মৌমাছি যারা থাকে তারা কয়েকটি মৌমাছিকে আলাদা করে নেয়, বা স্ত্রী মৌমাছি, অবভিয়াসলি স্ত্রী মৌমাছিকে আলাদা করে নেয়, দিয়ে তাদেরকে তোমার একটা বিশেষ ধরনের খাবার দেয়। তাহলে যেই খাবারটা দেয়, যেটা খেলে কি হয় না রানীতে পরিণত হয়, রানী মৌমাছি সৃষ্টি হয়, রানী মৌমাছি তৈরি হবে। ঠিক আছে, রানী মৌমাছি সৃষ্টি হয় রাজকীয় জেলি। তাহলে যে মৌমাছিগুলোকে আলাদা করা হলো সেগুলোকে দেওয়া হলো রাজকীয় জেলি বা রয়্যাল জেলি, তারা কি হবে রানীতে কনভার্ট হবে। আর যারা বি ব্রেড খেয়েই রয়ে গেল, তারা কি হবে, তারা সকলেই তোমার শ্রমিকে কনভার্ট হবে। তাহলে দুটোই স্ত্রী। ঠিক আছে, তারা যারা বি ব্রেড খাচ্ছে তারা হচ্ছে শ্রমিক মৌমাছি, আর যারা রাজকীয় জেলি খাচ্ছে তারা হচ্ছে কি রানী মৌমাছি। তাহলে ওটা শ্রমিকরাই ভাগ করে দেয়, ভাগ করে তাদেরকে বি ব্রেড এবং রাজকীয় জেলি খাওয়ানো হয়। এবার চলে আসি বৈবাহিক উড্ডয়ন। এগুলো তোমরা বই থেকে দেখে নিও। বৈবাহিক উড্ডয়ন, তাহলে মৌমাছির ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় উড্ডয়ন। এবং আমরা জানি মৌমাছি হচ্ছে একটা কি সমাজবদ্ধ জীব, কারণ একই চাকের মধ্যে 25 থেকে 30,000 মৌমাছি থাকতে পারে, সেই জন্য এদের বলা হচ্ছে কি সমাজবদ্ধ জীব। এবার আমরা আসছি হচ্ছে বৈবাহিক উড্ডয়ন। বৈবাহিক উড্ডয়ন কি না, বৈবাহিক উড্ডয়ন হচ্ছে মোটামুটি প্রজনন ঋতুর সময় কি করে না, একটি রানী মৌমাছি এবং একাধিক শ্রমিক মৌমাছি আকাশে উড়ে যায়, এবং আকাশে উড়ে যাওয়ার পর একটি পুরুষ মৌমাছির সাথে কি হয়, জননে লিপ্ত হয়, এবং তারপরে জনন কার্য সম্পন্ন করে আবার তারা মৌচাকে ফিরে আসে। তাহলে এখানে কি হলো, এই যে জনন কার্যটা সম্পন্ন হলো, সেই জন্য কি বলা হচ্ছে কি বৈবাহিক উড্ডয়ন। বইয়ে পেয়ে যাবে এই জিনিসগুলো। তাহলে বৈবাহিক উড্ডয়নে গেল। এরপরে চলে এসো কোথায় না, মৌমাছি পালন কি করে করা হয় না, মৌমাছি পালন করার জন্য বিভিন্ন জায়গা নির্বাচন করা হয়ে থাকে। তোমার সেটা হচ্ছে মৌমাছি যদি প্রাকৃতিকভাবে হয়, প্রাকৃতিকভাবে যদি মৌমাছি তাদের নিজস্ব বাসা বানায়, তারা কি করে, হয় ঘরের কোনো একটা ফাটলের ভেতরে, দেয়ালের ফাটলের ভেতরে হতে পারে, বা কড়িকাঠে হতে পারে, বা গাছের ডালে হতে পারে, কোনো গর্ত বা ফাঁকা জায়গা থাকলে সেখানে হতে পারে। তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু এরা তোমার বাসস্থানটাকে নির্বাচন করে বা মৌচাকটা তৈরি করে, এটা প্রাকৃতিক নিয়মে। আর যদি কৃত্রিম উপায় হয়, তাহলে কৃত্রিম উপায় হলে এরা কি করে না, একটা বাক্স থাকে, বা যেখানে কি করা হয় কৃত্রিমভাবে মৌমাছি চাষ করা হয়, যেটাকে বলে ল্যাংস্ট্রোথ বক্স। ঠিক আছে, ল্যাংস্ট্রোথ বক্সের সাহায্যে কি করতে পারে না, ল্যাংস্ট্রোথ বক্সের সাহায্যে কিন্তু এরা বা মানুষ আমাদের করতে পারে। ল্যাংস্ট্রোথ বক্স, LANGSTROTH, ল্যাংস্ট্রোথ বক্স। ল্যাংস্ট্রোথ বক্সের সাহায্যে কি করে না, এরকম একটা বাক্স থাকে আর কি। ঠিক আছে, দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি এরকম একটা বাক্স থাকে, সেই বাক্সের মধ্যে তোমার কি করা হয়, এরকম একটা বাক্স দিল, বাক্সর মধ্যে নিচে একটা পাটাতন দেওয়া থাকে। ঠিক আছে, তার উপরে এরকম চেম্বার করা থাকে, চেম্বার করার ভেতরে এরকম একতলা বা দুতলা হতে পারে এটা। হ্যাঁ, তো সাধারণত এটা দুতলাই হয়, এবং উপরে একটা ঢাকনা দেওয়া থাকে। তাহলে এরকম একটা বাক্সের মতো একটা দেওয়া থাকে, যার ভেতরে কি হয়, যার মধ্যে ছোটো ছোটো কুঠুরি করা থাকে আর কি। সেখানে কি হয়, মৌমাছিটা চাক সৃষ্টি করে, এরকম ভেতরে কুঠুরি, যেগুলোকে আলাদা করা যায়। তাহলে এরকম কুঠুরির মতো ঘরটাকে, যে বক্সটাকে কি বলা হচ্ছে, এই বক্সটাকে বলা হচ্ছে তোমার কি ল্যাংস্ট্রোথ বক্স। এই ল্যাংস্ট্রোথ বক্সে কৃত্রিম উপায়ে মৌমাছি চাষ করা হয়, এবং এখান থেকে মধু আহরণ করা হয়ে থাকে। তো এগুলো কিভাবে মধু আহরণ করা হয় সেগুলো বই থেকে একটু দেখে নিও, আমি আর বেশি যাচ্ছি না। এবার আমরা চলে আসছি কোথায় না, এবার আমরা চলে আসছি হচ্ছে মৌচাকের যে প্রকোষ্ঠগুলো হয়, মৌচাকটা সম্পর্কে একটু জেনে নিই। মৌচাকের মধ্যে মধু থাকে আমরা তো সবাই জানি, কিন্তু মৌচাকের যে মধু থাকে বা মৌচাক, অ্যাকচুয়ালি যে মৌচাকটার কীরকম হয়, বা মৌচাকে কোন কোন পার্ট থাকে, কোথায় রানী মৌমাছি থাকে, কোথায় পুরুষ মৌমাছি থাকে, সেই জায়গাগুলো একটু দেখে নিই। তাহলে দেখো, মোটামুটি মৌচাকের ক্ষেত্রে আমাদের মৌচাক আমরা সবাই দেখেছি, আমাদের ধারণাটাও আছে। এবার এই মৌচাকের ক্ষেত্রে, মৌচাক যেটাকে বলা হচ্ছে কি এপিয়ারি, এই মৌচাকের ক্ষেত্রে কি হয় না, যদি এটা একটা গাছের ডাল হয়, তাহলে মৌচাকটাই নিচের দিকে এইভাবে অবস্থান করে। তাহলে এখানে এরকম অনেক কুঠুরি থাকে আর কি, তাই তো, এরকম এর মতো কোষের মতো এরকম কুঠুরি থাকে। মৌচাকের তোমার যদি চাকটাকে আমরা দেখি, মৌচাকের সঞ্চয় প্রকোষ্ঠ এবং তোমার অপত্য প্রকোষ্ঠ বলে দুটো প্রকোষ্ঠ থাকে, সঞ্চয় প্রকোষ্ঠ এবং অপত্য প্রকোষ্ঠ। তাহলে সঞ্চয় প্রকোষ্ঠ মানে কি, মধু প্রকোষ্ঠ থাকে এবং রেণু প্রকোষ্ঠ থাকে। তাহলে সঞ্চয় প্রকোষ্ঠ বলতে একেবারে ওপরের দিকটাকে বলা হয় তোমার মধু প্রকোষ্ঠ,
আর মাঝামাঝিটাকে হচ্ছে বলা হয় কি রেণু সঞ্চিত থাকে। তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার কি, এই জায়গাটা উপরের দিকে সবসময় উপরের দিক বরাবর কি থাকে, উপরের দিক বরাবর মধু প্রকোষ্ঠ, মধু প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ। আর এই জায়গায় কি থাকে, রেণু প্রকোষ্ঠ, রেণু সঞ্চিত থাকে, রেণু প্রকোষ্ঠ। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার সঞ্চয় প্রকোষ্ঠ। তারপরে চলে আসে রানী প্রকোষ্ঠ, ঠিক আছে, যেখানে রানীদের রাখা হয়। কর্মী প্রকোষ্ঠ, কর্মীদের রাখা হয়। পুরুষ প্রকোষ্ঠ, পুরুষদের রাখা হয়, ঠিক আছে। তাহলে এইভাবে তাহলে সবাইকে রাখা হয়। তাহলে এটা হচ্ছে একটা মৌচাক। এবার আমরা চলে আসবো, তাহলে মৌচাকটা মোটামুটি বেসিক কনসেপ্ট, এগুলো একবার করে রিডিং করো, আবারও বলছি, বারবার বলছি এই কথাগুলো। এবার আমরা যেখানে চলে আসবো সেটা হচ্ছে মধু, ঠিক আছে। মধুর গুরুত্বটা ভালো করে পড়ো, কারণ মধুটা একটা ইম্পর্টেন্ট জায়গা। কারণ মধুর ক্ষেত্রে কি হয় না, মৌমাছির লালা এবং পরাগরেণু একসঙ্গে মিশে যে মৌমাছির বমি, ঠিক আছে। তাহলে মৌমাছির লালা পরাগরেণুগুলো যে সঞ্চয় করলো বা মকরন্দ সঞ্চয় করলো, সেটা হচ্ছে কি একটা ঝাঁঝালো তোমার গাঢ় একটু লালচে বর্ণের হয় বা হলুদ দ্রব লালচে হয়, চটচটে যে পদার্থ, এটা হচ্ছে কি মৌমাছির লালাগ্রন্থির সাথে মিশ্রিত লালারস এবং তার সঙ্গে মকরন্দ মিশে যে একটা পদার্থ তৈরি করে, তাকে আমরা বলি মধু। তাহলে মধুর সংজ্ঞাটা বই থেকে দেখবে। এবং মধুর কি কি উপাদান থাকে, তাহলে মধুর খাদ্যগুণ প্রচুর পরিমাণে থাকে। তাহলে মধুর কি কি উপাদান থাকে এবং মধু দেখবে কি হয়, প্রচন্ড পরিমাণে মিষ্টি হয়। তাহলে মধু তোমার উপাদানগুলো যদি আমরা দেখি, মধুর মধ্যে কি থাকে, সেলুলোজ, গ্লুকোজ, লেবুলোজ, মল্টোজ, সুক্রোজ, এগুলো থাকে, ঠিক আছে। তাহলে লেবুলোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, সুক্রোজ মধুর উপাদান, সুক্রোজ, মল্টোজ, লেবুলোজ, দেখো এটা হচ্ছে উপাদান কার, মধুর উপাদান, মধুর উপাদান, মধুর উপাদান সুক্রোজ, মল্টোজ, লেবুলোজ। আচ্ছা, আর কি থাকে, আর থাকে তোমার হচ্ছে তোমার গ্লুকোজ থাকে, হ্যাঁ, ভিটামিন এ, বি, হ্যাঁ, সি, হ্যাঁ, ভিটামিন এ, বি, সি, গ্লুকোজ থাকবে, গ্লুকোজ, ভিটামিন এ, বি, সি, এগুলো থাকে, এগুলো শর্ট কোর্সের পরে। এছাড়াও তোমার অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, হ্যাঁ, তোমার অ্যামাইনো অ্যাসিড থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার রঞ্জক থাকে, বিভিন্ন প্রকার রঞ্জক, অ্যামাইনো অ্যাসিড, এগুলো থাকে। রঞ্জক থাকে, পিগমেন্ট থাকতে পারে, পিগমেন্ট, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব থাকে। এবার এখান থেকে যেটা বলবে সেটা হচ্ছে প্রয়োজনীয়তা, মধুর ব্যবহার বা প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা অথবা ব্যবহার। তাহলে মধু কোথায় কোথায় ব্যবহার করা হয় না, মধু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আমি মুখে বলে দিই, মধু বিভিন্ন কাজে ব্যবহার করা, সেটা হচ্ছে সিরাপ প্রস্তুতিতে, প্রথমত যেটা সিরাপ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এছাড়াও তোমার তোমার করা হয়, যদি সর্দি কাশি হয় তাহলে সর্দি কাশিতে মধুর সাথে তুলসী পাতা মিশিয়ে খাওয়ানো হয়। আর তারপরে হচ্ছে তোমার মধু দিয়ে বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করা হতে পারে, বিশেষ করে ফেস ক্রিম যেগুলো তৈরি হয়, বা ট্যান, আমরা ট্যান করার ক্ষেত্রে বা যে ক্রিমগুলো ইউজ করা হয়, তাহলে সেই ক্রিমের মধ্যে থাকে। এছাড়াও তোমার মধু দিয়ে তোমার বিভিন্ন ধরনের করা হয়, তোমার খাদ্যদ্রব্য প্রস্তুত করা হয়, জ্যাম, জেলি টেলি তৈরি করা হয়। তাহলে মধুর কাজটা কিন্তু আছে, প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এবং এর অ্যান্টিবায়োটিক একটা প্রপার্টি থাকে তোমার। এগুলো হচ্ছে মধুর প্রয়োজনীয়তা। এবার চলে আসি মোম, মধু গেল, এবার আসি মোম। তাহলে মোম কি হয় না, শ্রমিক মৌমাছির দেহে, শ্রমিক মৌমাছির দেহে কি থাকে না, শ্রমিক মৌমাছির দেহে মোমবন্দি থাকে। অ্যাকচুয়ালি পুরুষ মৌমাছি এবং স্ত্রী মৌমাছির কাজ হচ্ছে কি শুধুমাত্র জননে অংশগ্রহণ করা, বাদ বাকি মধু সংগ্রহ করা থেকে শুরু করে বাচ্চাদের লালন পালন করা থেকে শুরু করে কাকে বিব্রেড দেওয়া হবে, কাকে রাজকীয় জেলি দেওয়া হবে, মৌমাছির কোথায় মেরামত করতে হবে, পরাগরেণু সংগ্রহ করতে হবে, যাবতীয় কাজ করা হচ্ছে শ্রমিক মৌমাছি। তো সেখানে শ্রমিক মৌমাছির তোমার এই মধু তৈরি করাটা সব ওদের কাজ। তোমার মোম গ্রন্থি থাকে একটা, মোম গ্রন্থি থেকে মোম ঘটিত হয়। এখান থেকে তোমরা মেনলি যেটা করবে সেটা হচ্ছে তোমার মোমের ব্যবহার। তাহলে মোমের ব্যবহার যেগুলো করবে সেগুলো হচ্ছে, মোমের ব্যবহার কোথায় কোথায় কাজে ব্যবহার করা হয়, মোমবাতি তৈরি করতে, বিভিন্ন ধরনের যেটা লিপস্টিক থাকে, তো লিপস্টিক, মেয়েরা যে সমস্ত লিপস্টিকগুলো ইউজ করে, তো সেই সমস্ত লিপস্টিক তৈরি করতে একটা উপাদান লাগে। কোনো বোতলের মুখকে বাইরেনিদ্ধ করতে বা এয়ার টাইট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। বা বিভিন্ন তোমার অনেক সময় রং, কাঠ, পালিশ করার ক্ষেত্রে মোম ব্যবহার করা হয়। তাহলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মোম ব্যবহার করা হয়। তাহলে মধু এবং মোম দেখো তোমরা পেলে, মধুর ব্যবহারের গুরুত্ব এবং মোমের ব্যবহারের গুরুত্ব। তাহলে মোটামুটি দেখো আমরা এখান থেকে কি করলাম, আমরা মোটামুটি মৌচাষ বা এপিকালচার সম্পর্কে একটা কনসেপ্ট তোমাদের দিয়েছি। এবার আমরা চলে আসবো কোথায়, এবার আমরা চলে আসবো হচ্ছে পিসি কালচার।
ঠিক আছে। পিসি কালচার কি না, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ করাকে বলা হয় কি পিসি কালচার। তাহলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ করাকে বলা হচ্ছে তোমার পিসি কালচার। বা আচ্ছা, তার আগে পিসি কালচার বলার আগে সেখানে চলে আসে তোমার ফিশারি। ঠিক আছে, ফিশারিজটা আমরা শুরু করি, তারপর পিসি কালচারে দিচ্ছি। ফিশারি, ফিশারি বা মাছ চাষ, মাছ চাষ বা ফিশারি, ফিশারি। তাহলে শুধু মাছ চাষ বলতে বা ফিশারি বলতে শুধুমাত্র মাছ বোঝায় না, যে কোনো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ জলজ প্রাণীদেরই চাষ করাকে বলা হয় কি ফিশারি। তাহলে যে কোনো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জলজ প্রাণীদের চাষ করাকে বলা হচ্ছে ফিশারি। সেটা মাছ হতে পারে, কাঁকড়া হতে পারে, কচ্ছপ হতে পারে, বা তোমার সেখানে ঝিনুক হতে পারে, শামুক হতে পারে, গুগলি হতে পারে, চিংড়ি হতে পারে, মুক্তো হতে পারে। তাহলে সব কিছুই হচ্ছে ফিশারির মধ্যে পড়ছে। এবার এই মাছ চাষকে তোমার কি বলা হয়, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষকে বলা হচ্ছে কি পিসি কালচার, PISCICULTURE, পিসি কালচার। তাহলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষকে বলা হচ্ছে পিসি কালচার। শর্ট কোর্সের পরে পিসি কালচার কি, আগেরটা যেমন আমরা বললাম কি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছি চাষকে বলা হচ্ছে এপিকালচার, তেমনি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষকে বলা হচ্ছে পিসি কালচার। তাহলে পিসি কালচার গেল। এবার এই পিসি কালচারের মধ্যে মাছের শ্রেণীবিভাগ আমরা পড়বো, মাছ চাষ কয় প্রকার এবং কি কি সেগুলো পড়বো আমরা। সেটা হচ্ছে তোমার দেখো, মাছ চাষ অন্তর্দেশীয় বা সামুদ্রিক মাছ চাষ হতে পারে। ঠিক আছে, তাহলে অন্তর্দেশীয় এবং সামুদ্রিক মাছ চাষ বা ফিশারিকে যদি ভাগ করি, অন্তর্দেশীয় দেশের মধ্যে অন্তর্দেশীয় মাছ চাষ, অন্তর্দেশীয়, আর একটা হচ্ছে সামুদ্রিক। তাহলে সামুদ্রিক, অন্তর্দেশীয় মাছ চাষ হলে সেখানে কি হতে পারে, সেখানে দুটো ভাগ হতে পারে, একটা হচ্ছে কালচার, কালচার আর ক্যাপচার। তাহলে অন্তর্দেশীয় হলে কালচার মানে কি, যেখানে চাষ করে মাছ ধরা হয়। তাহলে দেশের মধ্যে হলে সেটা হচ্ছে অন্তর্দেশীয়, আর সমুদ্র থেকে হলে সেটা হচ্ছে সামুদ্রিক ফিশারি। এবার অন্তর্দেশীয় হলে সেখানে কি মাছকে চাষ করে তাকে আহরণ করা, তাদের প্রতিপালন করা, সেটা হচ্ছে কালচার ফিশারি। আর ক্যাপচার মানে অনলি মাত্র ধরে নেওয়া। ঠিক আছে, তাহলে যেখানে মাছ চাষ করা মানে শুধুমাত্র কি করা হয়, ধরে নেওয়া হয়, তাদের বলা হয় ক্যাপচার ফিশারি। আর সামুদ্রিক হলে অলওয়েজ কি হবে, সমুদ্রে তো আর মাছ চাষ করা যায় না, তাহলে সবসময় কি হবে, ক্যাপচার ফিশারি। তাহলে সামুদ্রিক মাছ চাষ হলে তখন তাকে বলবো ক্যাপচার ফিশারি। এবার সামুদ্রিক আবার গভীর সমুদ্র থেকে হতে পারে, সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে হতে পারে। তাহলে এইভাবে অনেকগুলো ভাগ আছে, মোটামুটি একটু আউটলাইনটা খালি দেখে রাখবে। এবার চলে এসো, এবার যে জায়গাটায় আসবে সেটা হচ্ছে তোমার কি কার্প বা পোনা মাছ। ঠিক আছে, কার্প বা পোনা মাছ। কার্প বা পোনা মাছ কি না, কার্প বা পোনা মাছ যেগুলো আমরা বলি আর কি, পোনা মাছ। তাহলে কার্প বা পোনা মাছ হচ্ছে, সংজ্ঞাটা যদি আমরা পড়ি, এটা পড়বে, যে সকল অস্থি বিশিষ্ট মাছের মাথায় আঁশ থাকে না, চোয়ালে দাঁত থাকে না, দেহ গহ্বরে পটকা থাকে, দেহে সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত থাকে, তাদেরকে বলা হচ্ছে কি কার্প। তাহলে কি বললাম আমরা একবার বলি, যে সকল অস্থি বিশিষ্ট মাছের মাথায় আঁশ থাকে না, মাথাটা অবভিয়াসলি ত্রিকোণাকার হবে বা ত্রিভুজাকার হতে হবে, আর কি হবে না চোয়ালে দাঁত থাকবে না, দেহ গহ্বরে পটকা থাকবে, অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকবে না। ঠিক আছে, দেহে সাইক্লয়েড আঁশ দ্বারা আবৃত থাকবে, তাদেরকে বলা হচ্ছে কি কার্প। কার্পকে দুই ভাগে ভাগ করা হয়, বড় আকারের যে কার্পগুলো সেটাকে বলা হয় মেজর কার্প, আর ছোট আকারের যে কার্পগুলো সেটাকে বলা হয় মাইনর কার্প। তাহলে মোটামুটি মেজর কার্পের তোমার ওজন কত হয়, 2 থেকে 3 কেজি বা তার বেশি। ঠিক আছে, এর থেকে বেশিও হতে পারে। আর মোটামুটি ম্যাক্সিমাম এদের কত হয়, 500 গ্রাম, 500 থেকে 600 গ্রাম। তাহলে 500 থেকে 600 গ্রাম হলে সেটাকে বলা হচ্ছে মাইনর কার্প, আর যদি 2-3 কেজি বা তার বেশি হয় তখন সেটা হবে মেজর কার্প। এবার মেজর কার্পের যদি কয়েকটা উদাহরণ বলি, সেটা হচ্ছে রুই, কাতলা, মৃগেল। মেজর কার্পের আবার দুটো ভাগ আছে, তোমার দেশি আর বিদেশি কার্প। মেজর কার্পের আবার দুটো ভাগ করি এখানে, মেজর কার্পকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি কার্প। একটা হচ্ছে দেশি কার্প, একটা হচ্ছে বিদেশি কার্প। আচ্ছা, এই দেশি বিদেশি আগে যাওয়ার আগে আমি মেজর আর মাইনরের পার্থক্যটা বলে দিই, ডিফারেন্স বিটুইন দ্য মেজর কার্প এন্ড মাইনর কার্প। তাহলে মেজর কার্প কি আকারে বড় হয়, 1 নম্বর পয়েন্ট। মাইনর কার্প আকারে ছোট হয়। মেজর কার্পে কি, তাহলে মেজর কার্পের পুষ্টিগুণ বেশি আর মাইনর কার্পের পুষ্টিগুণ কি হবে, কম। মেজর কার্পের ব্যবসায়িক চাহিদা বেশি, মাইনর কার্পের ব্যবসায়িক চাহিদা কম। মেজর কার্পগুলো সাধারণত তোমার কি হয় না, সাধারণত হচ্ছে তোমার যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, কিন্তু মাইনর কার্প সেভাবে ব্যবহার করা হয় না। মেজর কার্পের উদাহরণ কি, রুই, কাতলা, মৃগেল। আচ্ছা,
আর মাইনর কার্প উদাহরণ কি পুঁটি, পুঁটি, সরল পুঁটি, আচ্ছা বাটা, এই সমস্তগুলোকে বলা হচ্ছে কি মাইনর কার্প। তাহলে মেজর কার্প গেল, মাইনর কার্প গেল। এবার মেজর কার্পগুলো কোথা থেকে উৎপত্তি হচ্ছে, যদি দেশে তৈরি হয় বা দেশেই বড় হয় তাদের পূর্বপুরুষ থেকে তারা দেশেই আছে, তারা হবে দেশি। আর বিদেশ থেকে এখানে এসে যারা কি হচ্ছে এই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, যাদের পূর্বপুরুষ বিদেশ থেকে এদেশে এসেছিল, এসে মানিয়ে নিয়েছে কিন্তু এখন এই জলবায়ুর সঙ্গে মানিয়ে নিয়ে সহজে বেঁচে আছে, তাদেরকে বলা হচ্ছে কি বিদেশি কার্প। এবার দেখো দেশি কার্পের মধ্যে কি আছে, রুই, কাতলা, মৃগেল। তাহলে রুই, কাতলা, কাতলা, তাহলে রুইয়ের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লিবিও রোহিতা, কাতলা হচ্ছে কাতলা কাতলা, আর মৃগেল হচ্ছে সিরভিনাস মৃগালা, মৃগেল। এগুলো হচ্ছে তোমার কি দেশি কার্প। আর বিদেশি কার্প কোনগুলো, সিলভার কার্প, গ্রাস কার্প, আমেরিকান কার্প। ঠিক আছে, সিলভার কার্প, গ্রাস কার্প এবং হচ্ছে আমেরিকান কার্প বা সাইপ্রিনাস কার্প। সিলভার কার্প, সিলভার কার্প, গ্রাস কার্প, আর একটা হচ্ছে সাইপ্রিনাস কার্প বা আমেরিকান সাইপ্রিনাস কার্প, যেটাকে আমেরিকান রুই বলা হচ্ছে, সাইপ্রিনাস কার্প বা আমেরিকান কার্প। এই হচ্ছে তোমার কি বিদেশি কার্প। তাহলে এদের পূর্বপুরুষরা এই দেশে এসেছিল, এসে এখানের সঙ্গে কি মানিয়ে নিয়ে এখন দিব্যি বেঁচে আছে, তাদের বলা হচ্ছে বিদেশি কার্প। এবার এখান থেকেই একটা আবার ভাগ করা যায়, একই পুকুরের মধ্যে তোমার বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন স্তরে থাকে। একটা পুকুরে তিনটে স্তর হয়, একদম নিচে বটম, একদম ওপরে আপার, আর মাঝখানটা হচ্ছে মিডল। তাহলে তিনটে স্তরে তিন ধরনের মাছ দেখতে পাওয়া যায়। তাহলে আমি একই পুকুরে তোমার শুধুমাত্র দেশি কার্প চাষ করতে পারি বা বিদেশি কার্প চাষ করতে পারি, আবার একই পুকুরে দেশি বিদেশি একসাথে চাষ করতে পারি। তাহলে যে সমস্ত জায়গায় এর উপর ডিপেন্ড করে মাছকে আবার দুই ভাগে বা মাছ চাষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি তোমার মিশ্র মাছ চাষ, মিশ্র মাছ চাষ, আর একটা হচ্ছে নিবিড় মিশ্র, নিবিড় নিবিড় মিশ্র মাছ চাষ, নিবিড় মিশ্র মাছ চাষ। তাহলে নিবিড় মানে কি আর নিবিড় মিশ্র মানে কি? তাহলে নিবিড় মানে হচ্ছে শুধুমাত্র দেশি কার্প। তাহলে অনলি দেশি কার্পগুলোকে চাষ করাকে বলা হচ্ছে কি দেশি কার্প। সেটা হচ্ছে কি নিবিড় মিশ্র মাছ চাষ বা নিবিড় মাছ চাষ বলা হয়। আর নিবিড় মিশ্র যদি বলে তখন সেটাকে বলা হচ্ছে কি না দেশি প্লাস বিদেশি, তিন প্রকার দেশির সাথে তিন প্রকার বিদেশি যদি একসাথে চাষ করা হয় তখন সেটা কি নিবিড় মিশ্র। আর শুধুমাত্র তিন প্রকার দেশি কার্প চাষ করলে তখন বলা হচ্ছে মিশ্র বা নিবিড় মাছ চাষ। তাহলে আমার অবশ্যই নিবিড় মিশ্র মাছ চাষটা হওয়াটাই কি বেটার, কারণ নিবিড় মিশ্র মাছ চাষ হলে একই সময়ে একই পুকুরের মধ্যে আমি ডবল ফলন পাচ্ছি। এবার আমরা যদি দেখে নিই জলের কোন স্তরে কোন ধরনের মাছ থাকে, কারণ আমরা বললাম কি একটা পুকুরের বা একটা জলাশয়ে তিনটে তোমার কি হচ্ছে না তিনটে তোমার জায়গা হয় বা তিনটে স্তর থাকে, একদম উপরের স্তর, নিচের স্তর এবং মাঝের স্তর। তাহলে আমরা যদি একটু দেখে নিই যে কোন স্তরে কে কে থাকে তাহলে আমার বুঝতে সুবিধা হবে। উপরের স্তর আমি একটু ভাগ করে নিই, তাহলে ভাগ করে নিলে আমার সুবিধা হবে। মাছের নাম এবং তার সাথে সাথে তাদের একটা রেশিও বা পার্সেন্টেজ মিনিমাম একটা মান নিয়ন্ত্রণ করতে হয় বা মান দেখতে হয়। একটা হচ্ছে উপরের স্তর, একদম হচ্ছে উপরের স্তর, এটা পরীক্ষায় পড়ে 2 নম্বরের উপরের স্তর। 2 নম্বর হচ্ছে মাঝের স্তর, মাঝের স্তর, তাহলে তোমরা একটা জেনেও যাবে কোন স্তরে কোন মাছ থাকে। আর একটা হচ্ছে কি নিচের স্তর, নিচের স্তর। ঠিক আছে, তাহলে কোন কোন মাছ থাকে কি কি অনুপাতে রাখা উচিত সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে তোমার কাতলা মাছ থাকে, রুই মাছ এবং মৃগেল মাছ। ওকে, তাহলে সেই জায়গাটা একটু দেখবো, আমরা দেখে নিয়ে আমরা জায়গাটা করে নেব। ওপরের স্তরে থাকে দেখো দেশি কার্প, প্রথমে আমি দেশি কার্প লিখেছি, তারপর একটা বিদেশি কার্প লিখেছি। তাহলে দেশি কার্পের মধ্যে কাতলা থাকে আর বিদেশি কার্পের মধ্যে সিলভার কাপ থাকে। তাহলে অনুপাতটা কত, 100টা কাতলা দিলে 200টা তোমাকে সিলভার কাপ দিতে হবে, তাহলে রেশিওটা দাঁড়াবে 1:2। একইভাবে মাঝের স্তরে থাকে রুই মাছ সঙ্গে গ্রাস কার্প, তাহলে সেখানে তোমার 3:1 রেশিওতে রাখতে হয় এদেরকে। আর মৃগেল মাছ নিম্ন স্তরে থাকে এবং আমেরিকান রুই যেটা সেটা নিম্ন স্তরে থাকে, তাহলে অনুপাতটা কত 150-150 মানে 1:1। তাহলে এই ছকটা কিন্তু পরীক্ষায় 2 মার্কসে পড়ে যে মাছের বা জলের কোন স্তরে কোন ধরনের মাছ থাকে, তো তাদের একটা তোমার রেখাঙ্কিত চিত্র তোমাকে অঙ্কন একটা ফ্লো চার্ট আঁকতে দেওয়া হয়, সেই ফ্লো চার্টটা তোমাকে কিন্তু আঁকতে হবে। আচ্ছা, এবার চলে এসো যে মাছের চাষ করা হয়। ঠিক আছে, মেজর কার্পের বিভিন্ন ক্ষেত্রে চাষ করা হয়, সেটা প্রাকৃতিক পদ্ধতি হতে পারে বা কৃত্রিম পদ্ধতি হতে পারে। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক পদ্ধতিতে কি করা হয় না করা হয় সেগুলো তোমার দেখতে হবে না। এখান থেকে কতগুলো শর্ট কোশ্চেন আছে সেগুলোকে দেখবো না। সেখানে চলে এসো আমরা কি কি আছে না একক পদ্ধতি।
তাহলে যদি মাছ চাষ একক পদ্ধতির সাহায্যে হতে পারে অথবা প্রণোদিত প্রজননের সাহায্যে হতে পারে, তাহলে একক পদ্ধতি প্রথমে চলে এসেছি আমরা, এই জায়গাটা আমরা মুছে দিলাম। মাছ চাষে আসছি আমরা। মাছ চাষের ক্ষেত্রে কি বলা হচ্ছে না একক পদ্ধতি। একক পদ্ধতিতে মাছ চাষ করা হয়, সেখানে কি করা হবে, শুধুমাত্র ডিম পোনা সংগ্রহ করা হবে। ডিম পোনা সংগ্রহ করা হলো এবং ডিম পোনা সংগ্রহ করার পর সেটাকে চাষ করা হলো, পুকুরে চাষ করা হলো। যদি এটাকে প্রণোদিত প্রজনন ঘটানো হয়, ঠিক আছে, তাহলে একক পদ্ধতি না করে যদি কৃত্রিমভাবে করি, হাইপোফাইজেশন বা প্রণোদিত প্রজনন বা হাইপোফাইজেশন, তাহলে এটা কৃত্রিমভাবে করা কৃত্রিমভাবে মাছ চাষ করা হয় এই প্রণোদিত প্রজনন বা হাইপোফাইজেশনের ক্ষেত্রে। সেখানে কি করা হয় না, প্রথমে মাছটাকে নির্বাচন করতে হবে। সেই মাছটাকে নির্বাচন করার পর একটা স্ত্রী মাছ, 2 থেকে 3 কেজি ওজনের একটা স্ত্রী মাছ, আর মোটামুটি 2 কেজি ওজনের মধ্যে 1.5 থেকে 2 কেজি ওজনের দুটো পুরুষ মাছ নির্বাচন করা হয়। সেই পুরুষ এবং স্ত্রী মাছকে পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত বা তৈরি করা বা সৃষ্টি করা নির্যাস ইনজেক্ট করে তাদের জননগ্রন্থিকে উদ্দীপিত করা হয়। উদ্দীপিত করার পর তাদেরকে একটা জায়গার মধ্যে বা একটা বদ্ধ স্থানের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তার কিছুক্ষণ পর, ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পর কি করবে, স্ত্রী মাছ ডিম্বাণু নিঃসরণ করবে এবং পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রণোদিত প্রজনন। তাহলে যে প্রক্রিয়ায় কি হয় না, পুরুষ এবং স্ত্রী মাছকে পিটুইটারি গ্রন্থি নির্যাস ইনজেক্ট করে তাদের জনন গ্রন্থিকে উদ্দীপিত করে তোমার জননে উদ্দীপিত করা হয় বা জননে উত্তেজিত করা হয় এবং তারা সেখান থেকে জনন সম্পন্ন করে। স্ত্রী মাছ ডিম্বাণু নিঃসরণ ঘটাবে এবং পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ ঘটাবে। তাহলে সেখানে কি হবে না, সেই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার প্রণোদিত প্রজনন। এবার প্রণোদিত প্রজননের উদ্দেশ্য কি না, প্রণোদিত প্রজননের উদ্দেশ্য হচ্ছে মাছের একটা নির্দিষ্ট বর্ষাকালীন মাছ হচ্ছে প্রধানত ডিম পাড়ে। তাহলে সারা বছর মাছের চাহিদা যোগান রাখার জন্য তোমাকে কি করতে হবে, এই প্রণোদিত প্রজননের সাহায্য তুমি নিতে পারো। কারণ প্রণোদিত প্রজননের মাধ্যমে বছরের যে কোনো সময় বা যে কোনো ঋতুতে তুমি মাছের উৎপাদন বা যোগানটাকে বজায় রাখতে পারো বা মাছের ডিম পোনা তৈরি করতে পারো। এবার দেখো, এই ডিম পোনা তৈরি করতে গেলে কিছু কন্ডিশন মেনটেন করতে হয়। যেমন হচ্ছে কি না, যাদেরকে তুমি জননগ্রন্থিকে উদ্দীপিত করবে বা যাদের ক্ষেত্রে তুমি তাদের জননে বা তাদের করানো হবে, প্রজনন ঘটানো হবে, তাদের ক্ষেত্রে তোমার প্রথমে মাছ নির্বাচন করতে হয়। তাহলে বিষয়টা আমি মুখেই বলে যাই, কারণ এখানে লেখার আর কিছু বিষয় নেই। প্রথমে হচ্ছে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো মাছ, সুস্থ সবল দুটো মাছ নির্বাচন করতে হবে। তাদের মধ্যে একজনকে হতে হবে পুরুষ এবং একজনকে হতে হবে স্ত্রী। তাহলে স্ত্রী মাছের ওজন হতে হবে মোটামুটি 2.5 কেজি থেকে 3 কেজি, আর পুরুষ মাছ যেগুলো থাকবে দুটো থাকবে মোটামুটি 1.5 থেকে 2 কেজি বা 2.5 কেজির মধ্যে রাখতে হবে। এবং পুরুষ মাছ এবং স্ত্রী মাছকে প্রথমে কি করতে হবে না, মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত যে নির্যাস, ঠিক আছে, সেটাকে প্রথমে সেন্ট্রিফিউজ যন্ত্রে তৈরি করে রাখতে হবে। তারপরে পিটুইটারি নির্যাসটা ইনজেক্ট করতে হবে মাছেদের দেহের মধ্যে। এরপর মাছেদের দেহের মধ্যে ইনজেক্ট করার পর তাদেরকে একটা জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হয়, যেখানে একটা জলের মধ্যে একটা ওই জালের মতো করা থাকে, মানে একটা দোলনার মতো আর কি, যেগুলো তোমার চাইনিজ কাপড় বা যে তৈরি যেগুলোকে বলা হয় হ্যাচারি। তো এই হ্যাচারের মধ্যে রেখে দিতে হয়। রেখে দিলে কী হবে, মাছটা কিছুক্ষণ পর জননগ্রন্থি উদ্দীপিত হবে। আর তারপরে তারা কী করবে, তারা স্ত্রী মাছ ডিম্বাণু নিঃসরণ করবে এবং পুরুষ মাছ তার সঙ্গে সঙ্গে শুক্রাণু নিঃসরণ করবে। এবার বিষয় হচ্ছে যেটা, ইঞ্জেকশন দেওয়ার কিছু নিয়ম আছে। ইঞ্জেকশন দেওয়ার নিয়ম হচ্ছে সেটা হচ্ছে তোমার পায়ুগ্রন্থির ওপরের দিকে দিতে হয় এবং সেটা মোটামুটি একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিতে হয়। আর পরিবেশটা হতে হবে তোমার ঝিরঝিরে বৃষ্টি হতে হবে এবং বিকেলের দিকে মেনলি করা হয়, মানে টেম্পারেচার কম থাকবে, হালকা বৃষ্টি পড়বে, সেই পরিসরে লিখতে হবে। তোমরা একটু বইটা পড়লেই বুঝতে পারবে। তো এই সময় দেওয়া হবে। তারপর কী করা হবে, মাছগুলোকে তারা ডিম পোনা যেহেতু কী হবে নিষিক্ত হবে, যখন স্ত্রী মাছ ডিম্বাণু নিঃসরণ করবে এবং পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করবে, তখন তাদেরকে তুমি কী করলে, মাছগুলোকে তুলে নিয়ে চলে গেলে অন্য জায়গায় স্থানান্তর করলে। আর হ্যাচারের মধ্যে যে ডিম পোনাগুলো ছিল সেই ডিম পোনাগুলোকে কী করা হলো না, ডিম পোনাগুলোকে আঁতুর পুকুরে স্থানান্তরিত করা হলো। আঁতুর পুকুর মানে যেখানে বাচ্চাদের লালন পালন করা হয়, এটা আঁতুর ঘর বলে থাকি আমরা। তাহলে এই আঁতুর পুকুরে স্থানান্তরিত করা হলো। আঁতুর পুকুরে ডিম পোনাগুলো কী হবে না, ছোটো ছোটো স্পন বা চারাপোনা তৈরি করবে, ঠিক আছে। চারাপোনাগুলো ছোটো ছোটো হলো, তাহলে আঁতুর পুকুরে থেকে ডিম পোনা তৈরি হলো কিসে, চারাপোনায়। তাহলে ডিম পোনা থেকে তৈরি হচ্ছে তো কি না, ডিম পোনা তোমার রূপান্তর হলো, ডিম পোনা থেকে হলো চারাপোনা, ঠিক আছে, চারাপোনা, ঠিক আছে, চারাপোনা না ডিম পোনা, হ্যাঁ ডিম পোনা থেকে তৈরি হচ্ছে তোমার কি চারাপোনা। এক মিনিট,
না, ডিম পোনা থেকে প্রথমে ধানি পোনা হয়, ঠিক আছে? ডিম পোনা থেকে প্রথমে চারা পোনা না, চারা পোনাটা আকারে একটু বড় হয়, ধানি পোনা। ধানি পোনা তৈরি হলো, এটা কোথায় গেল? আঁতুর পুকুরে। আঁতুর পুকুর, আঁতুর পুকুরে স্থানান্তর করা হবে। তারপরে কি হবে? ধানি পোনা থেকে তৈরি হবে কি? চারা পোনা। চারা পোনা, চারা পোনা কি হবে না, চারা পোনা হচ্ছে পালন পুকুরে নিয়ে যাওয়া হবে, একটু আকারটা বড় হলো, পালন পুকুরে ট্রান্সফার করা হবে। পালন পুকুর থেকে এটা তৈরি হলো কি তোমার চারা পোনা থেকে পরিণত পরিণত হবে, সেটাকে কোথায়? সঞ্চয়ী পুকুরে পাঠানো হলো, মানে যেখানে সঞ্চয় করে রাখা হবে, সঞ্চয়ী পুকুর। সঞ্চয়ী পুকুর। তাহলে কি হলো? ডিম পোনা তৈরি থেকে যেটা ছোট একটু বড় আকারের চারা মাছ তৈরি হলো, সেটা হচ্ছে ধানি পোনা, যেটা আঁতুর পুকুরে রাখা হয়। আঁতুর পুকুর থেকে মাছটা যখন একটু বড় হবে তখন চারা পোনা হয়ে গেল, তখন সে চারা পোনা রূপান্তরিত হচ্ছে, তখন তাকে ট্রান্সফার করা হচ্ছে পালন পুকুরে। পালন পুকুর থেকে সঞ্চয় পুকুরে গিয়ে সেটা কি হচ্ছে? পরিণত হচ্ছে। তাহলে এইভাবে প্রসিডিওরটা ঘটানো হয় এবং এটাই হচ্ছে হাইপোফাইজেশনের প্রসেস, ঠিক আছে? এইবার এইখান থেকে হাইপোফাইজেশন প্রসেসটা তোমরা বইয়ে পড়বে, মানে পুরো প্রসিডিওরটা যেটা আমি শর্টে বললাম সেটা পুরো বইয়েতেই আছে, এটা জাস্ট একবার পড়ে নিও। তাহলে মোটামুটি দেখো আমাদের হাইপোফাইজেশন বা সুবিধা হয়ে গেল। এবার এখান থেকে হাইপোফাইজেশন বা তোমার প্রণোদিত প্রজননের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তাহলে সুবিধার ক্ষেত্রে কি হয় না, সুবিধার ক্ষেত্রে মেনলি যেগুলো হয় সেটা হচ্ছে তোমার সুবিধা যেগুলো, সেগুলো হচ্ছে তুমি একই সময়ে অনেক মাছের উৎপাদন বাড়াতে পারো, বা যে কোনো সময় মাছ পেতে পারো, বা যে কোনো একটা নির্দিষ্ট টাইম, তুমি যদি মনে করো রুই মাছের প্রজনন ঘটাবে, তাহলে রুই মাছের তুমি প্রজনন ঘটাতে পারো, বা প্রণোদিত প্রজনন ঘটাতে পারো। বা তোমার উৎপাদনটা বাড়ছে, যেখানে অন্যান্য কোনো অবাঞ্ছিত বস্তু, এগুলোকে আমাছা বলা হয়। আমাছা মানে যেটা তুমি প্রয়োজনের অতিরিক্ত আর কি। তাহলে মাছের সঙ্গে যদি অন্য কোনো অবাঞ্ছিত মাছ, তুমি রুই মাছ চাষ করতে যাচ্ছ, সেখানে শোল বোল মাছ তৈরি হয়ে গেল, বা ডিম চলে এলো, তাহলে সেইগুলো আসার সম্ভাবনা থাকে না, কারণ তুমি নিজে প্রজননটা ঘটাচ্ছ বা ব্রিডিংটা ঘটাচ্ছ। তাহলে আমাছা আসার কোনো সম্ভাবনা থাকছে না, ফলে তোমার ফলনের উৎপাদনটা বাড়ছে, মাছগুলো সুস্থ সবল নিরোগ হয় বা গুণগত মান ভালো হয়। তাহলে এগুলো হচ্ছে তোমার কি সুবিধা। তাহলে এইগুলো গেল হচ্ছে সুবিধা। এবার আমরা চলে আসবো যেটা মাছের কিছু রোগ, ঠিক আছে? মাছের কিছু রোগ হয়, সেই রোগগুলোই চলে আসি। মাছের রোগ, রোগ তাহলে মাছের কি কি রোগ হতে পারে না, মাছের অনেকগুলো রোগ হয়। তাহলে একটা হচ্ছে তোমার যেটা আছে সেটা হচ্ছে ফুলকা পচন। মাছের ফুলকা পচন বা গিল রড যেটাকে বলা হয়, ফুলকা পচন। ফুলকা পচন, তাহলে ফুলকা পচন কি? অবভিয়াসলি এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে? তাহলে সরি, ছত্রাক ঘটিত রোগ, ব্র্যানকিওমাইসিস। ব্র্যানকিওমাইসিস একটা ছত্রাক, BRANCHIOMYCES, এটা একটা ফাঙ্গাস ঘটিত রোগ, এটা ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাস ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ ব্র্যানকিওমাইসিসের জন্য হয়। এখানে রোগটিতে কি হয় না, ফুলকার ভিতরে রক্তজালাগুলো পচে যায়, ফুলকার রক্ত চলাচলে বাধা হয়, ফুলকাগুলো পচে সাদা বর্ণ হয়ে যায়, মাছটি মারা যায়। এবং তুমি একে কি করবে না, তুমি একে ভালো করতে পারো প্রতিকার করার জন্য 3 থেকে 5% লবণ জল অথবা 2% পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডুবিয়ে রাখো 2 থেকে 5 মিনিট, তাহলে মাছটি কি হবে? মাছটি বেঁচে যাবে। অথবা জমিতে তুমি 10 থেকে 15 কেজি চুন দিতে থাকলে তোমার এই রোগ আর হবে না। এটা গেল ফুলকা পচন। এবার হচ্ছে পাখনা পচন বা লেজের পচন, ঠিক আছে? পাখনা পচন বা লেজের পচনের ক্ষেত্রে কি হয়, তাহলে 2 নম্বর রোগ, এগুলো বই থেকে পড়ো, লক্ষণ এবং প্রতিকার। 2 নম্বর হচ্ছে পাখনা এবং লেজ, পাখনা এবং লেজ এর পচন। তাহলে লেজ এবং পাখনার ডগা থেকে কি হবে? পচন শুরু হবে, লেজের পচন। পাখনা এবং লেজ থেকে এটা হচ্ছে স্যাপ্রোলিগনিয়া, SAPROLEGNIA, স্যাপ্রোলিগনিয়া এই রোগ সৃষ্টি করে এবং এটা একটা ছত্রাক। এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে কি হয় না, পাখনা এবং লেজের শেষ দিকে প্রথমে কি, পাখনা এবং লেজের শেষ দিকে বা ডগার দিকে একটা ছোপ দেখা যাবে, তারপর আস্তে আস্তে পচতে শুরু করবে। এবং তুমি এটাকে আক্রান্ত মাছকে মোটামুটি কপার সালফেট 0.005% কপার সালফেট দ্রবণে ডুবিয়ে রাখতে পারো 1 থেকে 2 মিনিট। তারপরে তুমি এছাড়াও তোমার ফেনক্সিল দ্রবণে তোমার ফিনক্সিথল দ্রবণে যদি ডুবিয়ে রাখো তাহলে মাছটি বেঁচে যেতে পারে। আর একটা যেটা রোগ আছে সেটা হচ্ছে ড্রপসি। এই ড্রপসি রোগের ক্ষেত্রে কি হয় না, ড্রপসি রোগের জন্য তোমার যেটা দায়ী তার নাম হচ্ছে তোমার অ্যারোমোনাস এসপি নামক একটা ব্যাকটেরিয়া। এরোমোনাস এসপি, এরোমোনাস বলে একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ মাছের কি হয়, দেহ ফুলে যায়। তাহলে ড্রপসি রোগের ক্ষেত্রে কি হবে না, দেহে জল জমার কারণে দেহ ফুলে যাবে বা পেট ফুলে যাবে,
মাছের আঁশ খসে খসে পড়বে, ঠিক আছে, চোখ আক্রান্ত হবে, স্নায়ুতন্ত্র আক্রান্ত হবে। এখানে তুমি ভালো করতে পারো কি করে, 2% পটাশিয়াম পারম্যাঙ্গানেট দোকানে মাছটিকে ডুবিয়ে রাখলে 2 মিনিট, তাহলে মাছটি বেড়ে যেতে পারে। এছাড়াও তুমি অ্যান্টিবায়োটিক কিছু খাওয়াতে পারো, ক্লোরোমাইসিন ইঞ্জেকশন দিতে পারো, তাহলে দিলেই কী হয়ে যাবে, মাছটি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তাহলে হয়ে গেল। এবার চলে আসি আমরা আমাদের যেটা ছোটো ছোটো জিনিস আছে, সেটা হচ্ছে চিংড়ি চাষ। ঠিক আছে, চিংড়ি চাষ বা প্রন কালচার যেটাকে বলা হচ্ছে। তাহলে এই জায়গাটা মুছে দাও। তাহলে মাছ চাষ মোটামুটি হয়ে গেল। আরও ছোটো ছোটো কোশ্চেন আছে, আমি এতে আসবো, তোমার আলোচনায় আসবো ছোটো ছোটো কোশ্চেন নিয়ে। এবার আসছি হচ্ছে কোথায়, চিংড়ি চাষ। চিংড়ি চাষ, চিংড়ি চাষ। তাহলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চিংড়ি মাছের চাষ করাকে বলা হচ্ছে কি, চিংড়ি চাষ। এখান থেকে বেশি কিছু বলবো না, খালি বলবো চিংড়ি 2 ধরনের হয়, একটা হচ্ছে পিনিট আর একটা হচ্ছে কি নন পিনিট। তাহলে চিংড়ি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তাদের রক্ষণাবেক্ষণ পালন করাকে বলা হচ্ছে তোমার কি, চিংড়ি চাষ বা প্রন কালচার। তাহলে পিনিট এবং নন পিনিট। পিনিট হচ্ছে মোহনার লবণাক্ত জলে বসবাস করে, আর নন পিনিট হচ্ছে কোথায় না, স্বাদু জলে বসবাস করে। তাহলে মোহনার স্বল্প লবণাক্ত মোহনায় যেগুলো থাকে সেগুলো হচ্ছে পিনিট, আর মিষ্টি জলে যেগুলো থাকে বা স্বাদু জলে যেগুলো থাকে সেটা হচ্ছে কি, নন পিনিট। তাহলে কয়েকটা এক্সাম্পল করে রাখো। পিনিটের এক্সাম্পল হচ্ছে কি, বাগদা চিংড়ি, আর নন পিনিট হচ্ছে গলদা চিংড়ি। এটা হচ্ছে বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি, আর এটা হচ্ছে কি, গলদা চিংড়ি, নন পিনিট। তাহলে পিনিট এবং নন পিনিট পেলে। এবার চিংড়ি বিভিন্ন জায়গায় চাষ করা হয়, সেটা বেশিরভাগ তোমার ধান জমিতেই চাষ করা হয়। ঠিক আছে, তাহলে ধান জমিতেই চাষ করা হয় বেশিরভাগ হচ্ছে তোমার চিংড়িগুলোকে। তাহলে ধান জমিতে চাষ করলে কি হয় না, ধান জমির ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে যদি চিংড়ি ছেড়ে দাও, তাহলে ধানও হয়ে গেল একদিক থেকে, এবং একদিক থেকে তোমার কি বলবো, চিংড়ি চাষও হয়ে গেল। এবং সেগুলো কি করা হয়, যেটা নদী তীরবর্তী বা কোনো খাল তীরবর্তী অঞ্চল যেগুলো হয়, সেখানে একটা বাঁধ করা হয়, দিয়ে জমিতে জলের ধরে রাখার একটা ব্যবস্থা করা থাকে। তো সেখান থেকে জলটা ঢোকার ব্যবস্থা এবং বের করার ব্যবস্থা থাকে। তাহলে জলের টানে ওই চিংড়ির এইগুলো চলে আসে, এবং তখন মুখটা বন্ধ করে দেওয়া হয়। তারপর সারা 3 মাস 4 মাস ধরে ধান যতক্ষণ থাকে, যতদিন থাকে, ততদিন কী হলো, তোমার ওই চিংড়িগুলো ওখানে চাষ করা হয়। ফলে চিংড়িগুলো তুলে নেওয়া হয়, দিয়ে ধানটা কেটে নেওয়া হয়। তো দিয়ে এইভাবে চিংড়ি চাষ করা হচ্ছে। আর একটা আছে, সেটা হচ্ছে পর্ন কালচার বা তোমার পার্ল কালচার বা মুক্ত চাষ। ঠিক আছে, মুক্ত চাষ করা হয় জলে, যেটা শামুকের তোমার শামুক বলছি, সরি, তোমার ঝিনুকের মধ্যে দিয়ে মুক্ত চাষ বা পর্ন কালচার। তো আমরা মোটামুটি এই জায়গাটা আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট, আমাদের আর কিছু নেই। আমরা এখান থেকে কয়েকটা কোশ্চেন আলোচনায় আসবো, সেই কোশ্চেন আলোচনাগুলো করেই আমরা আমাদের নেক্সটে বা নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেখানে চলে যাবো। তো চলো আমরা কোশ্চেন অ্যান্সারগুলোকে আলোচনা করব। দেখো আমরা আমাদের যে জায়গাটা শুরু করব সেটা হচ্ছে তোমার কোশ্চেন উইথ অ্যান্সার। যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারের একদম লাস্ট, আজকে আমি ক্লাসটাকে কমপ্লিট করব, কারণ এরপরে এই ক্লাসটাকে আর এক্সটেন্ড করবো না, কারণ আমাকে আরও একটা চ্যাপ্টার পড়াতে হবে। তো সেই জন্যই আমি এই জায়গাটাকে আজকেই শেষ করতে চাই। এবং মোটামুটি যা বলেছি সেইগুলো তোমাদের তো ভিডিওর মধ্যেই আমি দিয়েছি বা বলে দিয়েছি, শর্ট কোশ্চেনগুলো, এবং বাকিগুলো তোমরা বই থেকে দেখবে, কারণ অনেক কোশ্চেন তোমরা পাবে, বা কোশ্চেন ব্যাংক তোমরা দেখলে অনেক কোশ্চেন পাবে। তো মোটামুটি আমি কিছু কোশ্চেন এখান থেকে সিলেক্ট করেছি, তো সেই উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। দেখো মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা প্রায় বেশ কিছু কোশ্চেন আমি এখানে লিখে নিয়েছি, এই কোশ্চেনগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমি একদম কোশ্চেন ধরে চলে আসি সময় নষ্ট না করে। প্রথমেই বলছে সুপার ফিশ কি না, সুপার ফিশ অ্যাকচুয়ালি বলা হয় তেলাপিয়া মাছকে। তেলাপিয়া যে মাছটা পাওয়া যায়, সেই মাছ খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে তেলাপিয়া মাছ খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য এটাকে বলা হচ্ছে কি, সুপার ফিশ। এবং শুধু তাই নয়, এই তেলাপিয়াকে তোমার জলের চিকেনও বলা হয়। তেমনি দেখো এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ অ্যাকোয়া চিকেন, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া জলে দ্রুত বৃদ্ধি পায় এবং বংশবিস্তার করতে পারে, তাই তেলাপিয়াকে বলা হচ্ছে কি তোমার অ্যাকোয়া চিকেন, বৃদ্ধি এবং প্রজনন। তাহলে তেলাপিয়া কি হয় না, দ্রুত বৃদ্ধি করতে পারে এবং প্রজনন ঘটাতে পারে। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে কি, সুপার ফিশও বলা হচ্ছে, এবং তার সাথে সাথে বলা হচ্ছে অ্যাকোয়া চিকেন। এরপরের কোশ্চেন আছে, দেখো মৌনি হার কি। এরপরের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে মৌনি হার কি না, মৌনি হার হচ্ছে এক প্রকার বজ্র পদার্থ। ঠিক আছে, এক প্রকার বজ্র পদার্থ যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড শর্করা থাকে। তাহলে মৌমাছির বজ্র পদার্থ, মৌমাছির বর্জ্য পদার্থ যার মধ্যে কি থাকে না, যার মধ্যে তোমার অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, হ্যাঁ, আর থাকতে পারে তোমার সুগার বা শর্করা, হ্যাঁ,
বা কার্বোহাইড্রেট, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো থাকে যেগুলো মিষ্টি স্বাদযুক্ত, অবশ্যই এটা মিষ্টি স্বাদযুক্ত হবে, এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এগুলো থাকে। তাহলে এক কথা যদি আমি বলি মৌলিহার কি না, মৌমাছির এক প্রকার বর্জ্য পদার্থ যেটা মিষ্টি স্বাদযুক্ত হয়, যার মধ্যে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো থাকে, তাদেরকে বলা হচ্ছে মৌলিহার। তারপরে চলে আসছে কি, তাহলে 2 নম্বর কোশ্চেন মৌলিহার গেল। এরপরের কোশ্চেন কি না, হাপা। তাহলে হাপা টার্মটা আমি ইউজ করেছিলাম। হাপা, হাপা হচ্ছে কি না, হাপা হচ্ছে এমন একটা স্থান যেখানে কি করা হয় না, একটা মার্কিন বা নাইলন জালের কাপড় দিয়ে তৈরি, ঠিক আছে, নাইলন বা মার্কিন। তাহলে হাপা হচ্ছে, আমি নিচে যদি লিখি তাহলে এখানে আমি লিখি হাপা, HAPA, তাহলে কি মার্কিন বা আমেরিকান কাপড় অথবা নাইলন, নাইলন। তাহলে কিরকম হয় না, আমরা সবাই মশারি জানি, মশারি হচ্ছে কি ওপর দিকটা ঢাকা, চারদিকটাও ঢাকা, নিচের দিকটা খালি খোলা, তাই তো। তাহলে হাঁপার মশারিটাকে উল্টে দাও, উল্টে দিলে কি হবে, নিচের দিকটা বন্ধ আর চারদিকটা বন্ধ, খালি উপরটা খোলা। তাহলে সেইটা হচ্ছে কি হাঁপা। অ্যাকচুয়ালি হাঁপা যদি ছবিটা আমি আঁকি, ছবিটা এইরকম হবে, এইরকম থাকে তো, এটা হচ্ছে তোমার একটা হাঁপার ছবি। তাহলে দেখি কি করা হয়, দড়ি দিয়ে টানান দেওয়া থাকে, দড়ি দিয়ে, আর এখানে কি থাকে, জলের মধ্যে দেওয়া থাকে, এটা হচ্ছে জল। তাহলে জলের মধ্যে হাঁপাটাকে এইভাবে রাখা হয়। ফলে এখানে কি হয়, নিচের দিকটা বন্ধ থাকলো, চারধারটা বন্ধ থাকলো, এবং তোমার কি হচ্ছে তার জন্য তোমার এখানে উপর দিকটা খোলা থাকার জন্য মাছগুলো এর মধ্যে ঘুরে বেড়াতে পারে। তাহলে এর মধ্যে তোমার মাছগুলো সহজেই ঘুরে বেড়াতে পারে। যেমন একটা মাছ এঁকে দিলাম একটা, ঠিক আছে, মাছগুলো এরকম ঘুরে বেড়ায়। তাহলে এটাই হচ্ছে কি হাঁপা, সেটা মার্কিন বা নাইলন কাপড় দিয়ে তৈরি করা হয়। এবং হাঁপা 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে ব্রিডিং হাঁপা যেখানে প্রজনন ঘটানো হয়, আর হ্যাচিং হাঁপা যেখানে মাছগুলোকে বড় করা হয়, মানে ডিমপোনা থেকে ধানিপোনা, ধানিপোনা থেকে চারাপোনা, চারাপোনা থেকে চারাপোনা তৈরি করা হয়। তাহলে এই জায়গাগুলোকে বলা হচ্ছে কি ব্রিডিং হাঁপা। হাঁপা তাহলে 2 প্রকার হতে পারে, হ্যাচিং হাঁপা, হ্যাচিং হাঁপা, আর একটা হচ্ছে কি ব্রিডিং হাঁপা, ব্রিডিং হাঁপা। তাহলে হাঁপা 2 ধরনের। তাহলে হয়ে গেল হাঁপা, তাহলে হাঁপা গেল। তারপর হচ্ছে কি মাদার অফ পার্ল, ঠিক আছে, মাদার অফ পার্ল কাকে বলা হয় না, মুক্ত ঝিনুকের যদি আমরা দেখি, তোমার একদম ভেতরে যে স্তরটি থাকে, তোমার মুক্ত ঝিনুকের গোলকের ভেতরের স্তরটিকে বলা হয় কি ন্যাক্রিয়াস স্তর। তাহলে এখানে কি স্তর থাকে, ন্যাক্রিয়াস স্তর, ন্যাক্রিয়াস স্তর। তাহলে আমাদের যদি ঝিনুক দেখি, তাহলে ঝিনুকের ভেতরের দিকে যে স্তরটা, যেটা ন্যাক্রিয়াস স্তর, যেটাই কি করে মুক্ত গঠনে অংশ নেয় বা মুক্ত গঠনে সাহায্য করে। তাহলে এই স্তরটিকে বলা হয় কি তোমার মাদার অফ পার্ল, বা মাদার মানে কি মুক্ত তৈরির অঙ্গ। তাহলে যে কোন স্তরটাকে বলা হয়, ন্যাক্রিয়াস স্তরটা। তারপরে চলে এসো হেটেরোসিস বা হাইব্রিড ভিগার। আমরা পড়েছিলাম হেটেরোসিস বা হাইব্রিড ভিগার কি না, হাইব্রিড ভিগার হচ্ছে যখন কোনো প্রজনন ঘটিয়ে বা ব্রিডিং ঘটিয়ে যখন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা হয়, তখন তাকে বলা হয় হাইব্রিড অর হেটেরোসিস অর হাইব্রিড ভিগার। তাহলে এটা গেল, এটা আগে আলোচনা করা আছে। তারপরে কোশ্চেন আছে কি প্রোটোপ্লাস্ট ফিউশনে ব্যবহৃত একটি পদার্থের নাম। তাহলে প্রোটোপ্লাস্ট ফিউশনে ব্যবহার করা হবে এমন একটি পদার্থ যেটা আমরা পড়েছিলাম কিন্তু হয়তো সেভাবে গুরুত্ব দিইনি, কিন্তু দেখে নাও একটা, সেটা হচ্ছে পেগ, ঠিক আছে। পেগ ব্যবহৃত পদার্থের নাম হচ্ছে কি পেগ, PEG, পলিইথিলিন গ্লাইকল, পলিইথিলিন গ্লাইকল, এর পুরো নাম পেগ, যেটাকে বলা হচ্ছে পলিইথিলিন গ্লাইকল। তাহলে পেগ কি না, পলিইথিলিন গ্লাইকল হচ্ছে পেগ। এবার হচ্ছে কি, তারপরে কোশ্চেন দেখো, তাহলে পেগ হয়ে গেল, প্রোটোপ্লাস্ট ফিউশনে ব্যবহার করা হয়। তারপরে আছে হচ্ছে ইকোটাইপ। ইকোটাইপ হচ্ছে পরিবেশের তারতম্যের কারণে, পরিবেশের তারতম্যে জীবদের মধ্যে যে পার্থক্য বা প্রকরণ সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে প্রকরণ সৃষ্টি, পরিবেশ তারতম্যের কারণে প্রকরণ সৃষ্টি, প্রকরণ সৃষ্টি পরিবেশগত তারতম্যে, পরিবেশগত তারতম্যে যদি প্রকরণ সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে কি পেগ। তারপরে কোশ্চেন কি আছে, ফাদার অফ টিস্যু কালচার, যেটা হচ্ছে হাবার্ডল্যান্ড। হাবার্ডল্যান্ড, বিজ্ঞানী হাবার্ডল্যান্ড হচ্ছে প্রথম টিস্যু কালচার সম্পর্কে মতামত দিয়েছিলেন, তাই তাকে বলা হচ্ছে কি ফাদার অফ টিস্যু কালচার। নামটা কোথায় লিখি, তাহলে ফাদার অফ টিস্যু কালচার নিচে লিখে দিচ্ছি, হাবার্ডল্যান্ড, HABERLANDT, ঠিক আছে, ফাদার অফ টিস্যু কালচার। তাহলে ফাদার অফ টিস্যু কালচার বা উদ্ভিদ কলা বিদ্যার বা তোমার উদ্ভিদ কলা বিদ্যা বলবো না, তোমার টিস্যু কালচার মানে হচ্ছে তোমার এই কলা পোষণের জনক,
তারপর হচ্ছে তোমার দেখো পরের কোশ্চেন কি আছে না, পরের কোশ্চেন কি আছে হচ্ছে তোমার টিস্যু কালচারে ক্রোমোজোম ডুপ্লিকেশনে ব্যবহার করা হয় পদার্থটির নাম কি, সেটা হচ্ছে কলচিসিন। কলচিসিন, কলচিসিন ব্যবহার করা হয়। তারপরে কি, তারপরে কোশ্চেন আছে টোটিপোটেন্সি কি, টোটিপোটেন্সি আর তারপরেই আছে প্লুরিপোটেন্সি। ঠিক আছে, টোটিপোটেন্সি হচ্ছে তোমার কোনো একটা কোষকে বা কোনো একটা কলাকে পুষ্টি মাধ্যমে তুমি যদি রাখো, সেখান থেকে কি করতে পারে, সেখান থেকে হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করতে পারে। তাহলে কোনো কোষ বা কলাকে যদি পুষ্টি মাধ্যম বা পালন মাধ্যমে রাখা হয়, সেখান থেকে পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কি টোটিপোটেন্সি বা এবং কোষগুলোকে বলা হয় টোটিপোটেন্সের। আর প্লুরিপোটেন্সি কি না, প্লুরিপোটেন্সি হচ্ছে তোমার যে কোনো কোষকে তোমার যদি সমস্ত কলা সৃষ্টি না করতে পারলেও একাধিক প্রকৃতির কোষ উৎপন্ন করতে পারে। তাহলে সমগ্র কলা যদি সৃষ্টি করতে পারবে না, কিন্তু একাধিক কলা সৃষ্টি করতে পারলে একাধিক কলা সৃষ্টি করে, একাধিক কলা সৃষ্টি করতে পারে, তাদের বলা হচ্ছে কি প্লুরিপোটেন্সি। তাহলে কোনো একটা কোষ বা কলা থেকে যদি পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে টোটিপোটেন্সি। আর কোনো পূর্ণাঙ্গ জীব সৃষ্টি না করতে পারলেও একাধিক কলা বা কোষ সৃষ্টি করতে পারলে তখন তাকে বলা হচ্ছে প্লুরিপোটেন্সি। তারপরে কোশ্চেন আছে দেখো রাইজোজেনেসিস কি। তাহলে রাইজোজেনেসিস হচ্ছে টিস্যু কালচারে যখন করবে, টিস্যু কালচারে তোমার মূল সৃষ্টি হওয়াটাকে বলা হয়, টিস্যু কালচার পদ্ধতিতে রুট ফর্মেশন বা মূল সৃষ্টি হওয়াকে বলা হচ্ছে কি রাইজয়েড থেকে রাইজোজেনেসিস। ঠিক আছে, রুট ফর্মেশন, সেটাকে রাইজোজেনেসিস বলা হচ্ছে। তারপরে কি আছে IARI, এর পুরো নাম ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট আছে, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। তাহলে IARI হয়ে গেল। দুই নম্বর হচ্ছে ব্রিডার্স কিট। তাহলে ব্রিডার্স কিট মানে কি, কিট মানে হচ্ছে দ্রব্য বা প্যাকেট আর কি। তাহলে ব্রিডার্স মানে যারা ব্রিডিং ঘটায়। তাহলে উদ্ভিদ প্রজননবিদরা যে সমস্ত দ্রব্যের সাহায্যে প্রজনন ঘটাচ্ছেন তাকে বলা হচ্ছে কি ব্রিডার্স কিট। সেটা হতে পারে ছুরি, কাঁচি, ফরসেপ, সুতো, নেডেল। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রুমেন্ট হেল্প ইন দ্য ব্রিডিং প্রসিডিওর ইজ নোন অ্যাজ দ্য ব্রিডার কিটস। তাহলে ব্রিডার্স কিট হয়ে গেল। তারপরে চলে এসো ব্রয়লার কি। তাহলে ব্রয়লার হচ্ছে তোমার একটা হাইব্রিড, যেটা হচ্ছে কর্নিশ পুরুষ, আর তার সঙ্গে কি করা হয় প্লিমাউথ রকের স্ত্রী, প্লিমাউথ রক, দুটো ব্রিড নেওয়া হয়। তাহলে কর্নিশ পুরুষ নিলে প্লিমাউথ রকের স্ত্রী নেব, আর কর্নিশ স্ত্রী নিলে প্লিমাউথ রকের পুরুষ নেব। তাদের মধ্যে ব্রিডিং ঘটিয়ে যে সংকর প্রজাতির মুরগি তৈরি করা হয়, যেটা শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে ব্রয়লার। তারপর হচ্ছে ডিপ লিটার। ডিপ লিটার মানে লিটার বলতে আগেই বুঝিয়েছি না, ডিপ লিটার হচ্ছে কি মুরগির বিছানা। তাহলে সাধারণ পদ্ধতিতে মুরগি চাষ করতে গেলে নিচে যে প্যাডের মতো বা নরম অংশটা দেওয়া হয় মুরগির বিছানাটা, যেটা কি হয় খড়, বিছালি, শুকনো পাতা, পুরনো লিটার, ঠিক আছে, কুঁড়ো, এই সমস্ত দিয়ে বা কাঠের গুঁড়ো, এগুলো দিয়ে যে মোটা বিছানা তৈরি করা হয়, দ্যাট ইজ দ্য ডিপ লিটার। তারপরে পশমিনা কোন প্রাণীর ব্রিড, সেটা হচ্ছে ভেড়া। ভেড়ার একটা ব্রিড নাম হচ্ছে পশমিনা। তারপরে কি ড্রাফট ব্রিড। তারপরে কোশ্চেন আছে দেখো ড্রাফট ব্রিড কি। ড্রাফট ব্রিড হচ্ছে অ্যাকচুয়ালি সেটা তোমার যারা কি হয় দুধ দেয় না কিন্তু অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তাহলে যারা ভার বহন করে, মোটামুটি যারা ভার বহন করা, ঠিক আছে, যারা ভার বহন করে তাদের দুধ দেবে না, তাদের বলা হচ্ছে ড্রাফট ব্রিড। তারপরে তোমরা চলে এসো কোথায়, তারপরে বলছে কি মৌমাছির শত্রুর নাম। মৌমাছির দুটো শত্রু আছে, বোলতা এবং কালো পিঁপড়ে। তাহলে মৌমাছির দুটো শত্রু আছে, একটা হচ্ছে বোলতা আর একটা হচ্ছে কালো পিঁপড়ে। এগুলো হচ্ছে মৌমাছির শত্রু। তারপরে কি আছে, এটাও হয়ে গেল। তারপরে আছে কি প্রোপালিজ কি। প্রোপালিজ হচ্ছে রজন, মৌমাছি দ্বারা সৃষ্ট এক প্রকার রজন। ঠিক আছে, তাহলে মৌমাছি দ্বারা সৃষ্ট এক প্রকার কি রজন, যেটা কি করে মৌচাক সারাতে ব্যবহার করা হয়। মৌচাকে কোনো যদি ফাটল তৈরি হয়, মৌচাক মেরামতিতে ব্যবহার করা হয়, মেরামতির জন্য ব্যবহৃত হয়। তাহলে মৌচাকে মৌমাছির দেহ থেকে নিঃসৃত এক ধরনের রজন বা আঠালো পদার্থ, যেটা মৌচাকের ফাটল সৃষ্টিতে ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে কি প্রোপালিস। তারপরে তোমার চলে এসে দেখো তারপরের কোশ্চেন আছে লিনফিশ। লিনফিশ এই মাছগুলিকে বলা হবে যাদের ফ্যাটের পরিমাণ 2% এর কম। তাহলে ফ্যাট থাকবে কি, মাছের দেহে ফ্যাটের পরিমাণ 2% এর
কম, তাহলে সেই সমস্ত মাছগুলোকে বলবো লিন ফিশ। তারপরে আছে দেখো স্পনিং। স্পনিং কি না, স্পনিং হচ্ছে তোমার একটা প্রসিডিওর যেখানে কি করা হয় না, যেখানে মেজর কার্পের সঙ্গে শুক্রাণু এবং নিঃসরণকে বলা হচ্ছে স্পনিং। শুক্রাণু প্রণোদিত প্রজনন যখন ঘটনা হয়েছিল, প্রণোদিত প্রজননের ক্ষেত্রে তোমার কি পুরুষ মাছ শুক্রাণু এবং স্ত্রী মাছ ডিম্বাণু নিঃসরণ করেছিল, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু নিঃসরণকে বলা হচ্ছে স্পনিং। শুক্রাণু ও ডিম্বাণু নিঃসরণ, শুক্রাণু এবং ডিম্বাণু নিঃসরণকে বলা হচ্ছে কি স্পনিং। ডিম্বাণু নিঃসরণ হচ্ছে স্পনিং, এবং এদের থেকে যে ছোট ছোট চারাপোনা তৈরি হয় সেগুলোকে বলা হয় কি তোমার চারাপোনা নয়, অ্যাকচুয়ালি যে ডিম্পোনাগুলো তৈরি হয় তাদের বলা হয় স্পন। ঠিক আছে। আচ্ছা, অ্যাকোয়া চিকেন বলে দিয়েছি, মোনোকালচার আর পলিকালচার। তাহলে মোনোকালচার এবং পলিকালচার কি না, মোনোকালচার হচ্ছে তোমার, মোনোকালচার হচ্ছে একটি পুকুরে নির্দিষ্ট মাছ চাষ করা হয় সেটাকে বলা হয় মোনোকালচার। ঠিক আছে, একটি নির্দিষ্ট মাছ চাষ করা হয়, একটি পুকুরে তোমার একটি নির্দিষ্ট মাছ চাষ করলে, একটি নির্দিষ্ট মাছ চাষ, মাছ চাষ, তাহলে তুমি রুই মাছ চাষ করলে শুধু রুই করলে, কাতলা করলে শুধু কাতলা করলে, মৃগেল করলে মৃগেল, সিলভার হলে সিলভার, তাহলে একটি নির্দিষ্ট মাছ চাষ করা হয় মোনোকালচার। আর একাধিক মাছ, একাধিক মাছ মানে রুই কাতলা মৃগেল একসঙ্গে সব চাষ করতে, সেটা হচ্ছে কি পলিকালচার। দেখো মোটামুটি আমি এটাকে কমপ্লিট করলাম এবং আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনটা মোটামুটি দেখো শেষ হয়ে গেল। তো আমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেটা হচ্ছে তোমার খাদ্য এবং খাদ্য উৎপাদন পদ্ধতি যেটা ছিল, সেই চ্যাপ্টারটা দেখো আমি টোটাল কভার করে দিয়েছি। তোমাদের অনেকগুলো ক্লাস দিয়েছি এবং ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, এবং যেহেতু এটা চ্যাপ্টারটা সোজা, আমি আবারও বলছি যেহেতু এই চ্যাপ্টারটা খুবই সোজা, তাই আমি এটাকে বেশি ডিটেলসে গেলাম না। আমি যেগুলো বললাম সেগুলো দেখো, এবং আরও কিছু জিনিস তোমরা বই থেকে একটু পড়ে নাও, তাহলে এখান থেকে তোমরা সব কমন পাবে। ঠিক আছে, এটা নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু নেই বা প্যানিক হওয়ারও কিছু নেই। তো সেই জন্যই আমি এটাকে খুব দ্রুতই এটাকে শেষ করলাম। আর মোটামুটি দেখো যে কিছু বলতে বাকি ছিল মোটামুটি একটা কোশ্চেন আমি আলোচনা করে দিয়েছি। তো নেক্সট দিন বা নেক্সট ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আর যদি কারো কোনো প্রবলেম হয় এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে, তো নির্দ্বিধায় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আমার সাথে। তো ভালো করে পড়তে থাকো, পরের দিন আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই শেষ করলাম। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।